মানে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার জন্য ইসলামী ছাত্র শিবির সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে, এবং এইটা আর কেউ স্বীকার না করলেও আওয়ামী লীগ ঠিকই স্বীকার করে। তারাক্তু ফিকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। ছাত্র দলকে যদি কোনো কারণে শিবিরের চাইতে বেশি মার্কস দিতে হয় এবং সেটা যদি আপনাকেই দিতে বলা হয়, তাহলে আপনি কোন জায়গাটাতে ছাত্র দলকে বেশি মার্কস দেবেন? যেভাবে তারা মিথ্যাচার করে আর দাঁড় চাপানোর রাজনীতি করছে, এই ক্ষেত্রে তারা শতভাগ মার্কিং পাওয়ার যোগ্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ক্যাম্পাসকে অস্থিতিশীল করা, কারণে অকারণে মব ক্রিয়েট করা, বিভিন্নভাবে ভায়োলেন্স ক্রিয়েট করা, দলীয় কোন্দল আন্তঃকোন্দলে মানুষকে মেরে ফেলা, এই জিনিসগুলো থেকে ক্যাম্পাসকে যত মুক্ত রাখা যায়। মানে ঢাবিতে চান্স পেয়েও আপনি ভর্তি হলেন না? আমি যখন সেক্রেটারি জেনারেল হলাম তখন নিউজের হেডিং এভাবে করছে, ছাত্রলীগের সাদ্দাম এখন শিবিরের সেক্রেটারি। শিবিরে তো আসলে ছাত্র সংগঠনে থাকাকালীন সময়ে বিয়ে করতে কোনো নিষেধ নাই। ইভেন টাকা পেলে ঈদের সময় মানুষ হচ্ছে নিজের জামা কাপড় কিনে, আমি হচ্ছে বই কিনতাম। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোফোটক্সের আজকের আয়োজনে। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দামকে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব নুরুল ইসলাম সাদ্দামকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সমসাময়িক রাজনীতিতে আপনি অত্যন্ত পাওয়ারফুল একজন লিডার, যেহেতু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন এবং একই সাথে আপনি জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা আপনার জীবন সম্পর্কে জানবো এবং সমসাময়িক বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে আমরা কথা বলবো। আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করতে চান, কেমন বাংলাদেশ গড়তে চান, সেই গল্পগুলো আপনার কাছ থেকে জানতে চাই। একটু ডিফারেন্ট একটা কোশ্চেন দিয়ে শুরু করতে চাই। 5 তারিখের সময় একজন সাদ্দাম পলায়ন করলো, আরেকজন সাদ্দামের উত্থান হলো, তখন ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে ফেস করেছেন? দেখেন, আমার তো নাম হচ্ছে নুরুল ইসলাম, সাদ্দাম হচ্ছে নিকনেম। এটা অবশ্য সার্টিফিকেটে নাই, এমনি ডাক নাম হিসেবে আব্বা আম্মা ডেকে থাকে। তো মূলত হচ্ছে নুরুল ইসলাম হিসেবেই সবাই চিনে। তো এমনি সাদ্দাম হোসেন, তার তো ছাত্রলীগের যে সভাপতি ছিল তার নাম তো সাদ্দাম হোসেন। তো ওইটা খুব বেশি প্রভাব ফেলেনি আমার মনস্তাত্ত্বিক জায়গা থেকে বা সামগ্রিকভাবে, ওইভাবে কিছু ফেস করা হয়নি। তবে বিভিন্ন সময়ে যারা হচ্ছে বিরোধী শক্তি যারা ছিল তারা তো ট্রায়াল করার চেষ্টা করছে যে আমি যখন সেক্রেটারি জেনারেল হলাম তখন নিউজের হেডিং এভাবে করছে যে ছাত্রলীগের সাদ্দাম এখন শিবিরের সেক্রেটারি। এরকম বাজে বাজে কিছু নিউজের শিকার হয়েছি, এর বাইরে খুব বেশি প্রবলেম হয়নি। আচ্ছা, আপনি জন্মগ্রহণ করেছেন কোথায়? আমার জন্ম হচ্ছে খুলনাতে। খুলনা? কত সালের দিকে? 1993। আচ্ছা, এরপরে পড়াশোনা ছোটবেলায় ওখানে? পড়াশোনা তো হ্যাঁ, ওইখান থেকেই একেবারেই মাস্টার্স পর্যন্ত। কোথায় কোথায় পড়লেন ওখানে? পড়াশোনা করেছি সিদ্দিকিয়া মাদ্রাসা, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রতিষ্ঠিত মাদ্রাসা, ওইখানে। এরপরে ওইখান থেকে আলিম পাস করে তো খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ওইখান থেকে ইকোনমিক্স অনার্স মাস্টার্স শেষ করে আবার নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে MBA শেষ করেছি ফিনান্সে। এরপরে তো দায়িত্বের কারণে খুলনায়, আচ্ছা, এরপরে দায়িত্বের কারণে ঢাকায় চলে আসা। ঢাকা ইউনিভার্সিটির স্কুল অফ ইকোনমিক্স থেকে এন্টারপ্রেনিউরশিপ ইকোনমিক্স আবার মাস্টার্স করলাম। এর মাঝখানে জেলে ছিলাম, জেল থেকে বের হয়ে আবার ঢাকা ইউনিভার্সিটিতে এখন HRM এ তো কন্টিনিউ করছি আবার পড়াশোনা। মানে এত পড়াশোনা কিভাবে করেন? আমাদের তো সংগঠনের একটা বেসিক স্ট্র্যাটেজি হচ্ছে লেখাপড়া উপরে থাকতে হয় এবং সকল দায়িত্বশীলকেই কোনো না কোনোভাবেই লেখাপড়ার সাথে এঙ্গেজ থাকতে হয়। সেই হিসেবে আমাদের যে ফিল্ডে নিজেদের ক্যারিয়ার করার চিন্তা থাকে ওই ফিল্ডেই মূলত আমরা পড়াশোনাগুলো কন্টিনিউ করতে থাকি। সংগঠন যখন ছুটির প্রয়োজনীয়তা ফিল করে, আমাদের তো এক একটা স্টেজে এক এক ধরনের এজ স্ট্রাকচার মেনটেন করা হয়। যেমন আমরা উপশাখায় যারা আমাদের সংগঠনের দায়িত্ব পালন করে তাদের অ্যাভারেজ এজ হচ্ছে ইন্টারমিডিয়েটে
পড়ে বা তার কম। আর ইউনিভার্সিটির ক্ষেত্রে অনার্স ফার্স্ট ইয়ার সর্বোচ্চ। আচ্ছা। আর যারা হচ্ছে ওয়ার্ড স্তর অর্থাৎ ইউনিটের পরে উপশাখার পরে আমাদের ওয়ার্ড স্তর, এখানে কখনো ইন্টারমিডিয়েট কখনোই অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে দায়িত্ব পালন করে। ওয়ার্ডের উপরে আছে থানা, থানা হচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মেনটেন করা হয়। ফাইনাল ইয়ার বা মাস্টার্সে পড়ুয়া জনশক্তিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে শাখা সভাপতি হয়, যেগুলো বিভিন্ন মহানগর বিশ্ববিদ্যালয় সভাপতি হয়। এরপরেই তো আমরা ঢাকায় নিয়ে আসি, লেখাপড়ার একটা রেগুলার পার্ট শেষ হলে ঢাকায় চলে আসে এবং খুবই বাছাই করা প্রতি বছর হয়তো 10-15-20 জন আসে কেন্দ্রে এসে কাজ করে। তাদের ম্যাক্সিমামই হচ্ছে মাস্টার শেষ হয়ে যায়। তবে আমাদের বিভিন্ন সহকারী সম্পাদক হিসেবে যারা দায়িত্ব পালন করেন এদের আবার একটা বড় অংশ মাস্টার্স পড়ুয়া থাকে, রানিং অবস্থায় থাকে। এরকম এজ স্ট্রাকচার প্রত্যেকটা স্তরে আমাদের মেনটেন করা হয়। আচ্ছা আচ্ছা। এরপরে আপনি ফাজিল কামিল করেছিলেন? ফাজিল তো রেগুলার মাদ্রাসার যে সিস্টেম অনুযায়ী ভর্তি ছিলাম, পরীক্ষা দিয়েছি, কামিল শেষ করেছি। সেটাও ওই দারুল কোরআন সিদ্দিকিয়া থেকে, মানে একদম ছোটবেলা থেকে শেষ পর্যন্ত। আবার ওইখানে আমি পড়াশোনার পাশাপাশি আবার 4 বছর শিক্ষকতাও করেছি। আমি যখন ভার্সিটিতে ইকোনমিক্সে পড়ি, সেকেন্ড ইয়ার থেকেই ওইখানে আবার ইন্টারমিডিয়েটে আলিমেস ইকোনমিক্সের ক্লাস নিতাম। তো ভার্সিটির মাস্টার্স শেষ হওয়ার আগ পর্যন্ত ওইখানে ক্লাস নিয়েছি, মানে প্রভাষক হিসেবে পার্ট টাইম ক্লাস নিতাম আর কি এখানে। আচ্ছা আচ্ছা। আপনি বললেন মাদ্রাসাটা সাইদি সাহেবের, মানে মাদ্রাসার ফাউন্ডার কি উনি ছিলেন? হ্যাঁ, প্রতিষ্ঠাতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আচ্ছা, কত বছর হলো এই মাদ্রাসাটার? সম্ভবত 83-84 বা 90-এর দশকের মাঝামাঝি বা শেষের দিকে এরকম। সাইদি সাহেবের তিনি যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, তখন তার কবর কোথায় হবে এটা নিয়ে আমরা একটা গুঞ্জন শুনছিলাম যে আসলে এটা কি তার গ্রামের বাড়িতে হবে নাকি মাদ্রাসায় হবে নাকি ঢাকায় হবে? সাইদি হুজুরের যতটুকু ইচ্ছা ছিল, আমাদের সিদ্দিকিয়া মাদ্রাসা যেটা, ওই মাদ্রাসার মসজিদের পাশে একটা স্থান আছে, ওই স্থানটা উনি সংরক্ষণ করেছিলেন। তার ওসিয়াত আমরা শুনেছি নিজেদের কানে যে তিনি বলেছেন, আমি যদি মক্কা মদিনায় মারা যাই তাহলে তো রাসূলের দেশে আমাকে মাটি দিবা, কিন্তু আমি যদি ওর বাইরে গিয়ে মারা যাই তাহলে যেন আমার কবরটা মাদ্রাসার পাশেই হয়, কবরস্থান নির্ধারিত জায়গায় হয়। মারা যাওয়ার পরে সম্ভবত তার পরিবার সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিয়ে সাইদি ফাউন্ডেশন যেখানে আছে পিরোজপুরে, ওইখানে মসজিদের পাশেই তার কবরস্থ করা হয়েছে। এবং মৃত্যুর আগে সে কোনো ওসিয়াত করেছে কিনা সেটা তো তার পরিবারই ভালো বলতে পারবে। তবে ওইখানে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যারা ছিল, সাইদি সাহেবের মৃত্যুর পরে ওইখানে তারা প্রচণ্ড পরিমাণে মব ক্রিয়েট করে, মিছিল করে, স্লোগান দেয়, ঘেরাও করে এবং নানা ধরনের কার্যক্রমের কারণে হয়তো পরিবার তখন ইনসিকিউর ফিল করেছে। তবে খুলনার মানুষের আবেগ ছিল যেখানে কবরস্থ করা, এবং কবরস্থ করলে ওইখানে আওয়ামী লীগের আসলে খুব বেশি কিছু করারও থাকতো না। এরপরেও সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে হয়তো পিরোজপুরেই তার কবরস্থ করা হয়েছিল। তবে তার কবর নিয়ে অনেকগুলো ঘটনা আমাদের চোখের সামনে দেখেছি। তার গ্রেপ্তারের পরে ওই এলাকার আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন, সে খুব গর্বভরে বলতো যে সাইদির মৃত্যু হলে এখানে কবর দিতে দিব না, আমি রাজাকারের কবর এখানে হবে না। আমরা দেখেছি সাইদি হুজুরের মৃত্যুর আগেই তার মৃত্যু হয়েছে। সে একদিন কবরস্থান পাশে হচ্ছে আমাদের বসুপাড়া কবরস্থান, ওর সামনে বসে একদিন, সেটা হচ্ছে রমাদানের চলে, রমাদানের সময় সিগারেট খাচ্ছিলেন। সিগারেট খেতে খেতে ওই সময় ওইখানে স্ট্রোক করে মারা গেছেন। এরপরে যারা সাইদি হুজুরকে কবরস্থ করার ক্ষেত্রে তার মারা যাওয়ার পরে বাধা সৃষ্টি করেছে, তারা নিজেরাই এখন এলাকা থেকে হারিয়ে গেছে। জনগণ খুঁজে তাদেরকে প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত করতো এবং মানুষের অধিকারগুলোকে নষ্ট করা, লুটপাট করা, সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো তারা করতো। আর আরেকটা বড় ঘটনা হচ্ছে ওই এলাকার নাম মূলত ছিল হচ্ছে মুচিপাড়া। মুচিপাড়ার জায়গা থেকে সাইদি হুজুর যখন ওই এলাকায় পড়াশোনা করতেন, তিনি খুলনাতে, ওইখান থেকে পড়াশোনা করে যখন মনে হলো যে একটা মাদ্রাসা করা দরকার, কার্যক্রম শুরু করলেন, তখন ওইখানে তিনি নাম দিলেন হচ্ছে দারুল কোরআন। এবং তিনি খুব এলাকার নাম এবং পরবর্তীতে এটা আমরা সিদ্দিকিয়া মহল্লা হিসেবে পরিচিত এখন। উনি খুব বলতেন যে মুচিপাড়া এটা তো কোনো নাম হইতে পারে না, এখন থেকে এটার নাম হবে দারুল কোরআন বা সিদ্দিকিয়া। তো এরপর থেকে মানুষের মুখে মুখে সিদ্দিকিয়া এবং ওই পুরা এলাকাটার নাম এখন সিদ্দিকিয়া মহল্লা বলে এটা। আচ্ছা সাদা ভাই, একটু আপনি কিভাবে ছাত্র রাজনীতির সাথে জড়িত হলেন সেই গল্পটা শুনতে চাই। আপনি সর্বপ্রথম কোন ক্লাসে থাকতে আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়েছেন? ছাত্র রাজনীতির সাথে জড়িত যতটুকু মনে পড়ে, সংগঠনের তো অনেক স্টেজ আছে। বিশেষ করে সমর্থক হিসেবে আমাদেরকে মাদ্রাসায় পড়ার কারণেই, আর মাদ্রাসার পাশেই আমার বাড়ি, সেই হিসেবে ছোটোবেলা থেকেই বলা চলে সাইদি হুজুরের মাহফিল শুনতে যাওয়া, ছাত্র শিবিরের ভাইদের সাথেও দেখা করা, সেই সময় থেকেই মূলত। কিন্তু লেখাপড়ার বাইরে আমার হচ্ছে বাবার ব্যবসা,
তো দোকানে সময় দিতাম বেশি, লেখাপড়ার দিকে অতটা মন ছিল না, খেলাধুলা করতাম প্রচুর, মাদ্রাসার ফাঁকি দেওয়ার কিছু প্রবণতাও ছিল। ক্লাস 8-এ ম্যাথমেটিক্সে 00 পেয়েছিলাম আমি ফার্স্ট টার্মে, এরকম স্টুডেন্ট ছিলাম, খুবই বাজে অবস্থা। এরপরে গিয়ে 9 বা 10-এ গিয়ে হয়তো দায়িত্বশীল ভাইরা আমাকে টার্গেটে নেয় যতটুকু বুঝলাম। এলাকায় মাঠে হচ্ছে তারা বসে থাকতো, আমি কখন খেলতে আসবো ধরার জন্য, এরপরে ধৈর্য সহকারে বসতো। অনেক ঘটনা এমন ঘটছে যে মাঠের পাশে আইল থাকে, গ্রামে আইল মানে, ওর পাশে গিয়ে লুকাচ্ছি দায়িত্বশীলকে দেখার পরে, দায়িত্বশীলও দাঁড়িয়ে আছে যে না ও আছে এখানে, কনফিডেন্ট। পরে লুকিয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে তার কাছে যেতাম, মানে খুব রাগ হতো, কিন্তু দেখার পর নামাজ পড়তে নিয়ে যেত। মাদ্রাসায় পড়তাম কিন্তু খুব বেশি 9 বা 10-9-এ পড়াকালীন সময়েও খুব বেশি নামাজ 5 ওয়াক্ত যে জামাতে পড়তাম বা নামাজ 5 ওয়াক্তই যে কন্টিনিউ পড়তাম এরকম খুবই রেয়ার ছিল। মানে মাদ্রাসায় পড়তাম কিন্তু ওই সেন্সটা কাজ করতো না যে নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটা পড়তে হবে, এগুলোতে প্রচণ্ড অবহেলা কাজ করতো। তো আলহামদুলিল্লাহ ছাত্র শিবির যখন আমাদেরকে টার্গেট নিল, নামাজ না পড়লে তো কর্মী হওয়া যায় না, এবং 5 ওয়াক্ত নামাজ 1 মাস ব্যাপী এটা একটা রুটিন রিপোর্টে রাখতে হয়, এবং রিপোর্টে রাখতাম প্রচুর নামাজ কাজা, কর্মী হতে প্রতিবন্ধকতা। মোটামুটি দাখিল পরীক্ষার আগে কর্মী ঘোষণা দেয়, এরপরে দাখিল পরীক্ষার পরে গিয়ে হচ্ছে ছাত্র শিবিরের যেটা বায়াত নেয় সাথী, নামাজ কাজা বন্ধ করে 3 মাস অন্তত কন্টিনিউ রিপোর্ট রাখতে হয়, এরপরে ছাত্র শিবিরের সাথী হওয়া যায়। ওইটা হচ্ছে একেবারে দাখিল পরীক্ষার পরে 2008 সালের পরে গিয়ে আলিমে গিয়ে আপনি সাথী হয়েছেন? হ্যাঁ বলা চলে, আলিমে মানে রেজাল্টের আগে। আর আলিমেই আবার আলিম পরীক্ষার 1 মাস আগেই আবার সদস্য শপথও নেই। তখন শপথ এবং সদস্য শপথগুলো কে আপনাকে পড়িয়েছে বা কি দিয়েছে? সদস্য শপথ তো হচ্ছে রেজাউল করিম ভাই, ডক্টর রেজাউল করিম ভাই, এখন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জামাতের। আর সাথী শপথ নেওয়া হয় হচ্ছে মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের ছোট ভাই, আমাদের মুজাহিদ ভাইয়ের কাছে। ওই সময় তিনি মহানগর সভাপতি ছিলেন। বিশ্ববিদ্যালয়ে গিয়ে সদস্য হয়েছেন? না, আমি তো আলিমের আগেই, অর্থাৎ মাদ্রাসায় পড়াকালীন সময় সদস্য হই ছাত্র শিবিরের। ওই এলাকারই দায়িত্ব ছিল আমার, উপশাখার সভাপতি ছিলাম ওই এলাকার। এরপরে গ্র্যাজুয়ালি ওয়ার্ডের দায়িত্ব অল্প কিছুদিন, এর মাঝখানে আবার থানার দায়িত্ব, তারপরে অ্যাডমিশন। তো অ্যাডমিশনে ফার্স্ট ইয়ারে তো ভর্তি হয়েছিলাম বিভিন্ন জায়গায়, বিশেষ করে জগন্নাথে ভর্তি হয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। মানে ফার্স্ট টাইমে আমার টার্গেট ছিল ঢাকা ইউনিভার্সিটি, তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়নি। আর দ্বিতীয় টার্গেট ছিল খুলনা ইউনিভার্সিটি, এই দুইটার কোথাও ফার্স্ট টাইমে চান্স হয়নি। হয়েছে হচ্ছে জগন্নাথে, জাহাঙ্গীরনগর, ঢাকা মানে ইসলামী বিশ্ববিদ্যালয়, সব জায়গায় ভর্তি হয়েছেন? তখন আবার ভর্তি হয়েছিলাম, মানে অল্টারনেট কাগজ সাবমিট করে। পরবর্তীতে এগুলো আবার ক্যান্সেল করে সর্বশেষ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলাম। আর ন্যাশনাল ইউনিভার্সিটিতেও ভর্তি ছিলাম, মানে বিএল কলেজে ইংলিশে ভর্তি হয়েছিলাম। এরপরে তো সেকেন্ড টাইমে আবার যখন অ্যাডমিশন দেওয়ার সুযোগ হলো, তখন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় চান্স হয়। তো ভর্তিটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে, এখানে মেরিট পজিশন ভালো ছিল। মানে ঢাবিতে চান্স পেয়ে আপনি ভর্তি হলেন না? না, এটা একটা কারণ ছিল, পলিটিক্সটা মানে ওইভাবে রাজনীতির প্রতি একটা ছিল আর কি, ভয় কাজ করতো, যে মারামারি কাটাকাটি। এরপরে ছাত্রলীগ নতুন আসছে, ক্যাম্পাস দখল, হল দখল, প্রচুর নিউজ দেখতাম, পত্রিকা পড়ার অভ্যাস ছিল। এগুলো দেখে পলিটিক্সের প্রতি প্রচন্ড একটা বিতৃষ্ণা ভাব ছিল আমার। আপনি তো তখন সদস্য শিবিরের, কিন্তু মারামারি কাটাকাটি এই বিষয়গুলো মনে হতো আমার কাছে যে একটু পড়াশোনা করা দরকার। এবং আগে তো ওই যে ছাত্র শিবিরে আসার আগ পর্যন্ত লেখাপড়ার দিকে অতটা মন ছিল না, কিন্তু ছাত্র শিবিরে আসার পরে ভাইরা বুঝালো যে লেখাপড়াটাই খুবই দরকার, প্রয়োজনীয়তা ওইখান থেকে ভাইরা ফিল করানো। এরপর থেকে লেখাপড়াও একটু কন্টিনিউটি আসলো। 9-এ ওঠার পরে ফার্স্ট হলাম ক্লাসের, 10-এ ভালো রেজাল্ট, এসএস দাখিলে ভালো রেজাল্ট হলো, প্লাস হলো আলিমে গিয়েও ভালো রেজাল্ট। তো তখন চিন্তা ভাবনা হচ্ছে জাস্ট নীরবে নিবৃত্তে একটু পড়াশোনা, লেখাপড়াটা শেষ করব, এরকম একটা ফিল কাজ করতো। তো সেই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে তো দেখতাম যে ছাত্র শিবিরের ভাইদের উপরে কীভাবে নির্যাতন করা হতো। এই খবর তো সদস্য হওয়ার কারণে গল্প গুজব শুনতাম বিভিন্নভাবে। রাজশাহী ইউনিভার্সিটিতে নোমানি ভাইয়ের শাহাদাতের ঘটনা তো খুব আলোড়ন সৃষ্টি করেছিল তখন। এইসব বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইউনিভার্সিটিতে আমাদের ভাইদের উপর প্রচুর নির্যাতন, সেখানে অনেক শাহাদাতের ঘটনা। এইসব খবর যখন আমাদের বিভিন্ন সময়ে টিএসএ আলোচনা করা হতো এই ঘটনাগুলো,
তখন আমার ভিতরে মনে হলো যে না, বাসার পাশে রাজনীতি নাই, খুলনা ইউনিভার্সিটি, এখান থেকে মোটামুটি স্মুথলি লেখাপড়া করে শেষ করা যাবে। কিন্তু এই ধরনের একটা অভিযোগ কিন্তু ছাত্র শিবিরের বিরুদ্ধে অনেকে করে যে ছাত্র শিবির বিগত রেজিমে সেই অর্থে সরকার মোকাবেলা করা বা সরকার পতনের আন্দোলনের শরিক না হয়ে তারা নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য কাজ করেছে। এইটা কি ভ্যালিড কোনো কোশ্চেন? না, কোশ্চেনটা ইনভ্যালিড, কিন্তু এটা সত্য যে লেখাপড়া করছে ইসলামী ছাত্র শিবির, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। কারণ আমাদের সময় যারা আমরা ছিলাম প্রত্যেকেরই রেজাল্টের ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হতো। মিছিল করতাম, এমন হয়েছে টানা অবরোধ চলছে, যদিও আমি রাজনীতি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি বা পালিয়ে থাকার চেষ্টা করছি, কিন্তু আদতেও সেটা তো পারি নাই, কিন্তু রাজনীতি আপনাকে টেনে এনেছে এমনটা। টানা অবরোধ যখন চলছিল তখন আমি খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হই 6 মাস, তখন অবরোধ, লাগাতার অবরোধ, এখন সেটা বিএনপি উইথড্র করে নাই। ওই অবরোধে তো আমাদের 6 মাস ক্লাস শুরুতে বন্ধ ছিল। এই 6 মাসে হচ্ছে আমি থানার দায়িত্বে ছিলাম, থানার সাংগঠনিক সম্পাদক ছিলাম আমাদের এলাকার ওই থানার শিবিরের। তখন হচ্ছে সকাল বিকাল মিছিল করতে হতো এবং বিএনপি অফিসের সামনে আমরা সকালে যেতাম, রুটি কলা খেতে দিত, 12টা পর্যন্ত মিছিল হতো। এরপরে আবার গ্রেপ্তার যারা হতো তাদেরকে দেখার জন্য চলে যেতাম হচ্ছে কারাগারের ওইখানে অপেক্ষা করতে করতে বিকাল পর্যন্ত দেখা হতো। আমার থানায় আমি দেখেছি 14-15 জন সবসময়ের জন্য গ্রেপ্তার থাকতো ভিতরে। মিছিল করতাম সকালে, সন্ধ্যায় আবার পরের দিনের অবরোধের সমর্থনে মিছিল, এগুলো কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া। তখন ফার্স্ট ইয়ার, আমি তখন ভার্সিটিতে ভর্তি হয়েছি, কিন্তু ক্লাস হচ্ছে না 6 মাস ধরে টানা অবরোধের কারণে। তখন স্বাভাবিকভাবেই এলাকার এই আন্দোলন সংগ্রাম নিয়ে 13 সালে কাদের মোল্লা ভাইয়ের রায়ের বিএনপি কিন্তু আপনাদের এই আন্দোলন সংগ্রামের কথা অনেকাংশে আমরা দেখেছি অস্বীকার করতে চায়। তারা বলতে চায় যে বিগত সময়ে শিবির সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করে নাই, মাঠে ছিল না, গুপ্ত ছিল, এই ধরনের কথা বলে। কিন্তু আপনি যেমনটা বলছেন যে সরাসরি বেগম খালেদা জিয়া বা বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনারা লাগাতার দিনের পর দিন মাঠে ছিলেন। এগুলো তো প্রমাণ আছে সব পত্রিকাগুলোতে। ইভেন যখন ঢাকা চলো কর্মসূচি এরকম দিয়েছিল বিএনপির পক্ষ থেকে বেগম জিয়াকে মুক্ত করার জন্য, তার বাড়ির সামনে বালুর ট্রাক দেওয়া হয়েছিল। ওই কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবিরের শাহাদাতের ঘটনা ঘটেছে 2 জন ঢাকাতে, কিন্তু বিএনপি ছাত্র দলের একজনও আহত হয় নাই, রাস্তায়ও নামেনি। এই হচ্ছে তাদের অবস্থানটা ছিল। এবং প্রচুর গুম খুনের শিকার তো ইসলামী ছাত্র শিবির হয়েছে আন্দোলন করতে গিয়ে। যদিও এটা ছিল ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীলদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, শহীদ করা হয়েছে। এই কারণে আমরা প্রতিবাদ আন্দোলন বেশি করেছি। ইভেন নির্বাচনকে কেন্দ্র করেও প্রচুর পরিমাণে আন্দোলন আমাদেরকে করতে হয়েছে। আপনি দেখেছেন যে গুম কমিশন একটা রিপোর্ট পেশ করেছে, সেখানে তালিকা দিয়েছে কোন দলের কতটুকু গুমের শিকার হয়েছে। সেখানে সেকেন্ড পজিশন বিএনপি, সেকেন্ড পজিশন হচ্ছে একমাত্র ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, 31% গুমের শিকার হয়েছে। আর বিএনপি, ছাত্র দল, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল, সব দল মিলে হচ্ছে 35%। এবং জামাতের সাথে শিবিরকে মিলায়নি, জামাতের 25%। এবং একক ছাত্র সংগঠন হিসেবে শুধুমাত্র ছাত্র শিবিরকে আলাদা করে 31% গুমের শিকার। আমরা সব অভিযোগ তাও দায়ের করি নাই, যেগুলো আমাদের 5 দিন 7 দিন গুমে ছিল, 10 দিন গুমে ছিল, এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে দীর্ঘ সময় যাদেরকে গুম করে রাখা হয়েছে সেই তালিকাগুলোই কিন্তু আমরা শুধুমাত্র দায়ের করেছি গুম কমিশনে। সেই রিপোর্ট পর্যালোচনা করে তারা বলছে ইসলামী ছাত্র শিবিরের 31%, এবং আর কোনো ছাত্র সংগঠন এই তালিকাই নাই। ছাত্র শিবির আছে সেকেন্ড পজিশনে। শিবির মেলালে এখানে 56%, জামাতের হচ্ছে 25% গুমের শিকার ছিল। তার মানে হচ্ছে ছাত্র শিবিরকে আওয়ামী লীগ প্রচুর টার্গেট করেছিল। এবং প্রতিটা ক্যাম্পাসে আমাদেরকে তো ভাইদের টাকনুর উপরে প্যান্ট, নামাজ পড়া, এরপরে সালাম দিয়ে কথা বলা, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলা, এইগুলো ধরে ধরে ট্যাগ দিয়ে দিয়ে তারপরে আমাদের আমরা দেখেছি কাউন্টার টেরোরিজম থেকে কিন্তু এই ধরনের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে জঙ্গি চেনার উপায়, টাকনুর উপরে প্যান্ট, একবার প্রোমো ভিডিও তারা তৈরি করে। এবং যত পজিটিভ ভাইব ছিল যে সিগারেট খাবে না, তার মানে আপনার ছেলে কি ইসের দিকে যাচ্ছে কিনা, জঙ্গির দিকে, এরকম ভাবে আইডেন্টিফাই করা হতো। এটা তো খুব নিকৃষ্টভাবে ইসলামী ছাত্র শিবিরকে দমন করার চেষ্টা করছে। তখন আমাদের আর কোনো ওয়ে ছিল না। দেখেন আমাদের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় অফিস পর্যন্ত আমাদের বন্ধ। আমাদের অনেক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট তারা এসে খুবই আফসোস করে যে আমরা কেন্দ্রে ছিলাম 3 বছর 4 বছর, কিন্তু কেন্দ্রের অফিসে কোনোদিন আসতে পারি নাই। মানে আমি কেন্দ্রে আসার পরে খুব গোপনে সংগোপনে 2বার কেন্দ্রের অফিস 48/1 ওখানে গিয়েছিলাম। 2বার গিয়ে 2বারই ধাওয়া খেতে হয়েছে। যে সেখানে গিয়েছি, ডিবি
টের পেয়ে গেছে, অথচ ওইখানে ভাইয়েরা কিন্তু বছরের পর বছর যাচ্ছে না। এত বেশি নজরদারিতে আমাদের কেন্দ্রীয় অফিসকে রাখতো, কোথাও আমরা অফিস করতে পারতাম না। তখন আমাদেরকে প্রতিটা প্রোগ্রামের প্রতিটা আন্দোলন সংগ্রামের রাস্তায় থেকেছি, মিছিল করেছি, বড় বড় শোডাউন দিয়েছি। ইভেন এই আওয়ামী ফ্যাসিবাদের সময় 16 তারিখে আমি ছিলাম মতিঝিল থেকে একবার ইত্তেফাক মোড় পর্যন্ত, যেদিন রাতে ছাত্রলীগকে পিটিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো। ওই দিন আমরা বের হয়ে খুব ডেসপারেটলি বলেছিলাম যে ছাত্রলীগকে আর বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। এবং ওইখানে আমার বক্তব্যের মধ্যে আমি বলেছিলাম যে আজকে থেকে ছাত্রলীগের কবর রচনা করা হবে, কারণ আমাদের বোনদের গায়ে হাত দিয়েছে, এটা আমাদের খুবই আঘাত লেগেছিল। আমাদের কোরআনের প্রোগ্রামে এর কিছুদিন আগে রমাদানে প্রচুর পরিমাণে আমাদের ভাইদেরকে মেরে আহত করছিল। এরকম নানা ঘটনাগুলো ঘটার কারণে ইসলামী ছাত্র শিবির রাস্তায় থেকে বড় বড় মিছিল করেছে। এর 24 সালের যে নির্বাচনটা ছিল, নির্বাচনের আগেও তো ইসলামী ছাত্র শিবির যখন অন্য ছাত্র সংগঠন, ছাত্র দলের নেতৃত্বে আরো 28টা না কয়টা ছাত্র সংগঠন একসাথে জোট করছিল, ফ্যাসিবাদ বিরোধী জোট, ছাত্র শিবিরকে তারা ডাকে নাই তখন। তো ছাত্র শিবির বলছিল যে ঠিক আছে আমরা একাই ক্যাপাবল। তখন তারা 11 তারিখে সম্ভবত একটা কর্মসূচি দিয়েছিল, 11 অক্টোবর বা এরকম সামথিং একটা টাইমে। তখন ইসলামী ছাত্র শিবিরও 10 তারিখে কর্মসূচি দিয়েছিল, বিশাল কর্মসূচি আমরা ঢাকায় পালন করছি। তখন আমাদের কথা ছিল যে ঠিক আছে তোমরা 28 দল মিলে এরকম একটা কর্মসূচি করো, তাহলেই তো আওয়ামী ফ্যাসিবাদের হয়ে যায়, শাসন নড়বড়ে হয়ে যায়। পারে নাই তারা একটা প্রোগ্রাম করেছিল সম্ভবত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, একটা ঘরোয়া বৈঠক। পরের দিন তারা কর্মসূচি দিয়েছিল, তাদের 28 দলেরই লোক হয় নাই। ছাত্রদল তখন নামতো হাতে গোনা মুরব্বী নিয়ে, তারপরে যে যুব দল নিয়ে বিভিন্ন জায়গাতে টোকাই সংগ্রহ করে 550, 100 এরকম মিছিলগুলো করতো। ইসলামী ছাত্র শিবিরে তো টাকা দিয়ে মিছিলে লোক আনার দরকার হয় না। ছাত্র শিবিরের মিছিল আওয়ামী লীগের আমলে আমরা যা করেছি সব আমাদের নিজস্ব ম্যান পাওয়ার, এবং সব হচ্ছে মেধাবী শিক্ষার্থী যারা ছাত্র শিবির করতো, যা জীবনের রিস্ক নিয়ে এই মিছিলগুলো আমরা সবসময় করতাম। তো এখন প্রতিহিংসা বশবর্তী হয়ে যেটা বলে বিএনপির নেতাকর্মীদের সাথে তো আমরা তখন দেখা করতাম, বিভিন্ন ভিডিও ফুটেজ আছে, তারা তখন আমাদের অ্যাপ্রিসিয়েট করতো, আমাদেরকে সবাই চিনতো, আমরা কে কোন দায়িত্বশীল ছাত্র দলের সাথে আমাদের পরিচয় ছিল। অন্য ছাত্র সংগঠনের সাথে আমরা মিটিং করতাম। ইভেন চরমনায় ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিয়াদ ভাইয়ের সাথেও একাধিকবার তৎকালীন সময়ে এই সরকারের এগেইনস্টে আমরা কি করতে পারি, এসব বৈঠকগুলো আমাদের ক্লোজ ডোর বৈঠকও অনেক হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা আমাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করেছি, নামে হোক বেনামে হোক, এই সরকারকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার জন্য ইসলামী ছাত্র শিবির সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে। এবং এইটা আর কেউ স্বীকার না করলেও আওয়ামী লীগ ঠিকই স্বীকার করে। ওই আন্দোলনে, জুলাই আন্দোলনে একটা পর্যায়ে বলতো বিএমপি জামাত শিবির, ছাত্র দলের নাম তো বলতো না, বা অন্য কোনো দলের নামও বলতো না। এর একটা পর্যায়ে এসে বলছে জামাত শিবির, আর লাস্ট পর্যায়ে শেখ হাসিনা যাওয়ার আগে শুধু বলছে এটা শিবিরই করতেছে। এত কনফিডেন্ট হয়ে গেছিল সে। আমাদের তো কিছু ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে, ঢাকা জেলা দক্ষিণের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, মুন্সিগঞ্জ থেকে তাকে ধরে নিয়ে আসা হয়েছে। যখন তার এই ভয়েস রেকর্ডটা পেলো, যে আমরা বলেছিলাম আমাদের তো আসলে স্পট ভাগ করা ছিল ঢাকায় 12টা স্পট, আমরা প্রবেশ পথগুলোতে আমাদের শাখাগুলোকে বলেছিলাম, অ্যাসাইন করেছিলাম এখানে অবস্থান কর্মসূচি পালন করার জন্য। এই যখন ভয়েসগুলো তারা পুলিশ পেয়ে গেছিল, তখন তো আমাদের উপরে প্রচণ্ড নির্যাতন, শত গ্রেপ্তার আমাদের ভাইদের, এবং অনেককে গুম করার একেবারে প্রক্রিয়ায় নিয়ে গিয়েছিল। সাবেক কেন্দ্রীয় সভাপতি তখন কয়েকজন গ্রেপ্তার হয়েছিল, রাশেদ ভাইকে গুম করা হয়েছে। রাশেদ ভাইকে তো প্রথম কয়েকদিন কোনো ঠিকানাও দেওয়া হয়নি। যদি এই সরকার যদি পতন না হতো, তাহলে ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন সময়ে যে 3-4 হাজার গ্রেপ্তার হয়ে গিয়েছিল এই 1 মাসের আন্দোলনে, এই সবাইকেই মেরে ফেলতো, তারা গুম করতো। চিটাগাংয়ের মামলায় যেভাবে আমাদের গণগ্রেপ্তার শুরু করেছিল, এটা তো যারা বলে যে আমরা ফ্রন্ট লাইনে ছিলাম, শিবির ছিল না, তো আমরা ফ্রন্ট লাইনে থাকতাম, শিবির তো কিছু হইতো না, আওয়ামী লীগ থেকে গেলে আমাদেরই হইতো, এই কথাগুলো তারা কেন বলে আমরা জানি না। কারণ তারাও জানে যে গ্রেপ্তারের ক্ষেত্রে ওই যে 6 জন সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে, এই 6 জনই শুধু গ্রেপ্তার হয় নাই, অসংখ্য ছাত্র শিবিরের নেতাকর্মী সারা দেশে গ্রেপ্তার হয়েছে। এবং তাদের কথাই তো আর সারা দেশে অর্গানাইজ হয়ে ছাত্র জনতা এইভাবে নামে নাই। কেউ যখন আক্রমণের শিকার হয়েছে, হসপিটালাইজ করা দরকার, মারা গিয়েছে, কবরস্থ করা দরকার, এই সেবাগুলো কে দিয়েছে? নিঃসন্দেহে তৎকালীন সময়ে সমন্বয়করা এইগুলা অর্গানাইজ করার কোনো সুযোগ তাদের ছিল না। এটা তো সবই আমরা চেষ্টা করেছি, জামাত ইসলাম সহযোগিতা করেছে, অন্য রাজনৈতিক দল সহযোগিতা করেছে। নিঃসন্দেহে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চটুকু দিয়ে সবার কাছে যাওয়ার চেষ্টা করছি। আমি নিজেও অসংখ্য জানাজায় উপস্থিত হয়েছি।
তো এগুলো তো আমরা করতে হয়েছে, তখন ফিল্ডের তো কোনো খবর এই যে সমন্বয়ক যারা বড় বড় সমন্বয়ক তাদের কাছে ছিল না। স্বাভাবিকভাবে অর্গানাইজ ফোর্স দ্বারা এরকম একটা আন্দোলন পরিচালনা এটা ডিফিকাল্ট একটা ব্যাপার। তো যারা এই কথাগুলো বলে তারা রাজনৈতিক হীন স্বার্থে কথাগুলো বলে, মানুষও বুঝে নিয়েছে এবং এই তাদের এই কথাগুলো গুপ্ত সুপ্ত এইসব বিষয়গুলো বুমেরাং হয়েছে। ক্যাম্পাসগুলোর ইলেকশনে তো দেখছেন ছাত্রদের আমরা কাদের সাথে মিলে আন্দোলন করেছি, কাদের পাশে ছিলাম, এটা আর ওরা না স্বীকার করলেও যারা আমাদেরকে দেখেছে তারা তো জানে যে কারা আমরা ছিলাম, কখন ছিলাম, কোন অবস্থায় তাদেরকে কি হেল্পটা আমরা করেছি, এগুলো শিক্ষার্থীরা জানে। এবং 4টা বড় বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, এখানে প্রায় 1 লাখের কাছাকাছি স্টুডেন্ট পড়াশোনা করে রানি। তো এত বড় বড় বিশ্ববিদ্যালয়, ইসলামী ছাত্র শিবির, ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটা ছাত্ররা তো আমাদের উপর আস্থা রেখেছে এবং আমরা তাদের ছেড়ে যাই নাই। আমরা খালি মুখের কথা বলি নাই, আমরা বলছি, জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা, রাস্তায় দাঁড়িয়েছিলাম, হামলা মামলা হলে সাথে সাথে আমরা তার প্রতিকার করেছি, আহত হলে তার চিকিৎসার ব্যবস্থা করেছি, হসপিটালাইজ করেছি, আমাদের কমিটমেন্ট আমরা রাখার চেষ্টা করছি। সাদ্দাম ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যেটা ডাকসুতে আমরা যে ল্যান্ডস্লাইড বিজয়ের কথা আপনি বললেন, সেই বিজয়ে আপনারা কি ধারণা করেছিলেন যে এমন কোনো বিজয় আপনারা পেতে যাচ্ছেন? এটা হচ্ছে এক। আর 2 নম্বর হচ্ছে রাকসুতে আপনারা জিএস পদটা কিন্তু আপনারা হারিয়েছেন, অথচ রাকসুকে বলা হয় আপনাদের ক্যান্টনমেন্ট, সেই জায়গায় জিএস পদটা কেন ছুটে গেল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা আমরা, হ্যাঁ, এটা আমাদের ধারণাই ছিল, কারণ 5 আগস্ট পরবর্তী আমরা অনেক নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম এবং ক্যাম্পাসগুলোতে আমরা বারবার শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম বা নতুন রাজনীতিক, এখানে দেখবেন যে শুরুতেই 5 আগস্টের পরে স্টুডেন্টদের পক্ষ থেকে একটা কথা আসছে যে নো পলিটিক্স ইন ক্যাম্পাস। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলেছিলাম যে ক্যাম্পাসে পলিটিক্স প্রয়োজন আছে একটা রাষ্ট্রের জন্য, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য। এখানে রাজনীতিবিদদের উপরে বা রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা খুবই কম এবং দিনের পর দিন এটা বেড়েই চলেছে। এবং আপনারা এটা ভালোভাবে খেয়াল করবেন, 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এর পরবর্তী 24-এর এই বড় বড় মেগা ইভেন্টগুলো লিডিংয়ে ছিল ছাত্ররা। সুতরাং বাংলাদেশের হিস্ট্রিটা অন্য অন্য পশ্চিমাদের বা ওয়েস্টার্নদের মতো করে চলে না, সেইভাবেই স্টুডেন্টরা প্রচুর কনসাস এবং পলিটিক্যালি এই জায়গায় ক্রাইসিস হলে স্টুডেন্টরা রাস্তায় নামে। আমরা বারবার বলেছিলাম যে ছাত্রলীগ তো এক ধরনের রাজনীতি করতো, এই রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং ছাত্র রাজনীতির পরিশীলিত রূপটা ছাত্রদের কাছে দেখানো দরকার। তাহলে ছাত্ররা আগ্রহ বোধ করবে যে না, আমাদের আসলে পলিটিক্সকে হ্যাঁ বলা উচিত এবং পলিটিক্সকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ছাত্রদল সেই জায়গা থেকে আমরা তাদের অফিসেও, আমাদের তখন কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল গিয়েছিল, তারা তো আমাদের কোনো প্রোগ্রামে রেসপন্স করে না। ইভেন দেখেছেন 4টা ছাত্র সংগঠনের আমরা সংবর্ধনা দিলাম, সেখানেও কিন্তু আমরা তাদের দাওয়াত দিয়েছি। আমরা বামদেরকেও দাওয়াত দিই আমাদের প্রোগ্রামে। আমরা 5 আগস্ট পরবর্তী যে কয়টা বড় বড় প্রোগ্রাম, সংবাদ সম্মেলন করেছি, 30টা ছাত্র সংগঠন এসেছে, বামদেরকেও আমরা রিচ করার চেষ্টা করেছি। তখন ছাত্রদলকে তো প্রত্যেকটা ইভেন্টেই আমরা দাওয়াত দিই, ইভেন আমাদের সদস্য সম্মেলনের প্রোগ্রামেও আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি, এখনও সামনেও দিব। আমাদের এগুলো নিয়ে হীনমন্যতা নাই বা আমাদের কারো ইশারার দিকে তাকিয়ে থাকতে হয় না যে আমরা ওকে দাওয়াত দিলে কে রুষ্ট হবে, কে খুশি হবে। ইসলামী ছাত্র শিবির ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে পারে, কিন্তু তারা রেসপন্স করে নাই তৎকালীন সময়েও। এরপরে আমরা বলেছিলাম যে ক্যাম্পাসে মার্কেট প্লেস অফ ভ্যালুস তৈরি করতে হবে, প্রত্যেকটা ছাত্র সংগঠন তার দাওয়াতগুলো নিয়ে ছাত্রদের কাছে যাক, ছাত্ররা অ্যাপ্রিসিয়েট করুক এবং ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস ছাত্রদের মাঝে তৈরি করা দরকার। আমরা যে লিডার হব, লিডার হয়ে আমরা কি করব, সার্ভিস দিব তো স্টুডেন্টদেরকে। সুতরাং নিজেরা যখন চাঁদাবাজি করব, টেন্ডারবাজি করব, হল দখল করব, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মারামারি করব, ক্ষমতা পদ পাওয়ার জন্য যখন গ্যাঞ্জাম করব, এরা ছাত্ররা আবার ছাত্রলীগের সাথেই তুলনা করবে এবং মনে করবে তারা যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তাদেরকে ব্যবহার করা হবে, হলের সিট বন্টনগুলো তাদের ইশারায় চলবে, এরপরে হচ্ছে গণরুম গেস্টরুম কালচার ফিরে আসবে। এর এগেনস্টে আমরা আমাদের ওয়ার্কগুলো করেছি, ছাত্রদের কাছে গিয়েছি এবং বলেছি ছাত্র রাজনীতির ভিন্নতা হচ্ছে এমন, 30টা বছর ধরে আমরা সেটা করতে পারি নাই, ছাত্র সংসদ ছিল না, সংসদকে পুনর্গঠন করতে হবে। 17 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ আমাদের কোনো ক্যাম্পাসে দাঁড়াতে দেয়নি, কাজ করতে দেয়নি। ছাত্র রাজনীতি মূলত এমন। আমরা যখন এই অ্যাপ্রোচটা নিয়ে গিয়েছি, ছাত্ররা আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে এবং ওই যে নো পলিটিক্স এই জিনিসটা থেকে ছাত্ররা দেখছে আস্থার জায়গা ফেরত পেয়েছে। তো আমাদের বন্ধুপ্রতিম সংগঠন এই জিনিসগুলোকে নিয়েও ট্রল করেছে, এগুলোর এগেনস্টে গিয়ে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে, নারীদেরকে হেনস্থা করেছে, স্লাট শেমিং করেছে, তারপরে বুলিং, সাইবার বুলিং করেছে।
এর এগেনস্টে ইসলামী ছাত্র শিবির পরিশীলিত ধারা যখন মানে ছাত্রদের সামনে নিয়ে আসছে, ছাত্ররা ছাত্র শিবিরকে অ্যাকসেপ্ট করেছে। আমাদের অবজারভেশনও ছিল আমাদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে ছাত্ররা আমাদের উপর আস্থা রাখবে, এবং সেটা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা আপনি বলেছেন, সেখানে ইসলামী ছাত্র শিবির হল সংসদে দেখবেন সেখানে সম্ভবত 11টা ছাত্রদের হল, সেখানে 11টা ছাত্রদের হলে ভিপি, জিএস, এজিএস ইসলামী ছাত্র শিবিরের, এবং 1-2টা পদে সদস্য পদ বা নিচের দিকের পদগুলোতে ইসলামের স্বতন্ত্র প্রার্থীরা বিজয় অর্জন করেছে, এবং কেন্দ্রীয় প্যানেলেও যারা বিজয় অর্জন করেছে স্বতন্ত্র প্রার্থী ম্যাক্সিমাম। আম্মারের জনপ্রিয়তা হচ্ছে আম্মার শুরু থেকেই এই জুলাই আন্দোলন এবং তার আগেও কোটা বিরোধী মানে যে আন্দোলনগুলো ক্যাম্পাসে হয়েছে, এই আন্দোলনে কিন্তু আম্মার ফ্রন্ট লাইনে ছিল, এবং সে নিজস্ব জায়গা থেকে স্বতন্ত্রভাবে ইলেকশন করেছে। ছাত্ররা দেখেছে কোয়ালিটি, দলের চাইতে দল মানে তার এজেন্ডাটা কি এইটা স্টুডেন্টরা ক্যাচ করার চেষ্টা করেছে। দলকে এখন আর এই জেনারেশন গ্রাহ্য করছে না, এই জেনারেশন গ্রাহ্য করছে যে এজেন্ডাটা কার কেমন। আমরা আমাদের এজেন্ডা নিয়ে ছাত্রদের সাথে কথা বলেছি, এজেন্ডা তাদের পছন্দ হয়েছে, লিডারশিপ কোয়ালিটি তারা যাচাই বাছাই করেছে, পূর্বের ভূমিকা ছাত্রদের জন্য তাদের কী ছিল এগুলো যাচাই বাছাই করে এই ছাত্ররা তাদের মতামত প্রদান করেছে। সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএসের ক্ষেত্রে যে রায় তারা দিয়েছে অসাধারণ ছিল, এবং আমার এখনও পর্যন্ত দেখবেন তার লিডারশিপ কোয়ালিটি চমৎকার। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একাই, কে আসলো আর আসলো না এগুলো তোয়াক্কাও করে না, এবং খুবই ডেসপারেট। জুলাই আন্দোলনেও আমরা দেখেছি একেবারেই ডেসপারেট, এবং প্রচুর হুমকি ধামকি তার উপরে আসছে ছাত্রলীগের পক্ষ থেকে, সে দাঁড়িয়েছিল। তো এগুলো তো ছাত্ররা তাদের সাথে আন্দোলন করছে, তাদের লিডারশিপ দেখছে। আমাদের আরও বড় বৈশিষ্ট্য হচ্ছে 3-4 ঘন্টা বক্তব্য দিতে পারে, মানে স্লোগান দিতে পারে, স্লোগান মাস্টার, মানে গলা ভাঙে না, এক টানা স্লোগান দিয়ে যাচ্ছে। এগুলো তো রাজশাহী ইউনিভার্সিটির জন্য মনে করেছে ছাত্ররা যে তাদের জন্য আম্মারকে প্রয়োজন, তাই তারা আম্মারকে অ্যাপ্রিসিয়েট করেছে। ইসলামী ছাত্র শিবির সবাইকে নিয়েই কাজ করতে প্রস্তুত, এবং ছাত্র শিবির মনে করে যে যারা বিজয় অর্জন করেছে এগুলো ছাত্ররা ভোট দিয়ে তাদেরকে বিজয় করেছে, এবং ছাত্র শিবির তার দলীয় কোর দলীয় কোনো এজেন্ডা ক্যাম্পাসে বাস্তবায়ন করবে না। যা কমিটমেন্ট ক্যাম্পাসগুলোতে দেওয়া হয়েছে আমরা এটাকে ছাত্র সংসদ হিসেবে বিবেচনা করতে চাই, এটা আমাদের দলীয় কোনো স্পেস বা দলীয় এজেন্ডার কোনো জায়গা আমরা মনে করি না। ইভেন ডাকসুর ক্ষেত্রে এমন, বিজয় অর্জনের পরে কোনো মিছিল করি নাই আমরা, কেন্দ্রীয় দায়িত্বশীলরা ডাকসুতে যেয়ে বসেও থাকি না। আমি হয়তো ওই যেখানে স্টুডেন্ট হিসেবে একদিন সন্ধ্যার পরে জাস্ট আধা ঘন্টার জন্য একদিন একটু দেখা করতে গেছিলাম, এরপরে কয় মাস 2 মাস 3 মাস তো হয়ে যাচ্ছে আমি যাই নাই, কেন্দ্রীয় সভাপতি একবারও যায়নি। আমাদের এটা প্রয়োজন নাই, আমাদের প্রচুর কাজ আছে। ছাত্র সংসদগুলো যারা নির্বাচিত হয়েছে তারা ছাত্র সংসদকে লিড দিবে, তারা ক্যাম্পাসে থাকবে, ক্যাম্পাসের এজেন্ডা তারা বাস্তবায়ন করবে, ছাত্রদের কমিটমেন্ট তারা বাস্তবায়ন করবে। আমরা এই রকম জিনিস পছন্দ করি না যে মানে অযাচিত চর্চা এবং অনধিকার চর্চাগুলো ক্যাম্পাসে হোক। প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা এই স্বকীয়তার জায়গাগুলো অক্ষুণ্ণ রেখেছি এবং রাখবো ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয় কমিটি যেহেতু সরাসরি ছাত্র সংসদে নির্বাচিত হয়েছে, এক্ষেত্রে ছাত্র সংসদের কাজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের যে গতানুগতিক বা সাংগঠনিক যে কাজগুলো, ধারাবাহিক যে কাজগুলো, সেই কাজে কোনোভাবে বিঘ্ন সৃষ্টি হচ্ছে কিনা? আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই আমাদের সংগঠন তো একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, অনেকে না থাকলেও অনেক কাজ হয়ে যায়। সংগঠনের সিস্টেমটা এমন যে এক এক স্তরে এক একজন দায়িত্বশীল, এবং সংগঠনের প্রোগ্রামগুলো এমনভাবে সেট করা যে দায়িত্বশীল বৈঠক হবে, একটা নির্ধারিত রিপোর্ট আছে, এই রিপোর্ট পেশ করতে হবে, রিপোর্টের জবাবদিহিতা আছে। ইভেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাকেও সকল সদস্যদের কাছে জবাব দিতে হচ্ছে। এই সিস্টেমের কারণে সামহাউ সে অ্যাভয়েড করতে পারবে না এই দায়িত্বগুলো, এবং দায়িত্ব থেকে লুজার হওয়ারও কোনো স্কোপ নাই। তবে হ্যাঁ, যারা নির্বাচিত হয়েছে তাদের একটু পরিশ্রমটা বেশি করতে হচ্ছে, আমরাও তো ছাড় দিচ্ছি না। যেমন আমাদের রেগুলার সাংগঠনিক কাজের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সভাপতি সে ভিপি হয়েছে, তাকে আমরা নক দিচ্ছি, এবং এই কাজগুলো তাকে আগে প্রায়োরিটি দিয়ে করতেই হচ্ছে। আবার যখন ক্যাম্পাসে যাচ্ছে তখন ছাত্র সংসদের কাজ তাকে করতে হচ্ছে। আমরা বলেছি যে আগে যদি 8 ঘন্টা কাজ করতেন, এখন আপনার কিছু করার নাই, ওটা 16 ঘন্টা করেন, সংগঠন 8 ঘন্টা, ক্যাম্পাস 8 ঘন্টা, কিন্তু কাজের কোনো গ্যাপ দেওয়া যাবে না। পড়াশোনার মাঝখান থেকেই করে নেবে, ছাত্র সংসদের কাজের মাঝখানে, সাংগঠনিক কাজের মাঝখানে যখন সময় পায় করে নিতে পারবে। তবে আমাদের যারা নির্বাচিত হয়েছে মূল দায়িত্ব বা হচ্ছে উপরের দিকে যারা, যেমন সাদিক কাইম, সে ভিপি, সে তো হচ্ছে মাস্টার্স বা রেগুলার স্টুডেন্ট না, সে এখানে এমফিলের স্টুডেন্ট, বা জিএস যিনি তিনি এমফিলের স্টুডেন্ট, এটা ম্যানেজ করতে পারতেছে।
খুব বেশি সমস্যা হচ্ছে না। আমাদের সাংগঠনিক কাজটাও আবার ডিসেন্ট্রালাইজ হওয়ার কারণে কাজগুলো শাখা সভাপতি দায়িত্বশীল একটু ডিসেন্ট্রালাইজ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ সেই কাজগুলো করে যথেষ্ট পরিমাণে সুযোগ সময় প্রত্যেকেরই থাকে এবং দায়িত্বশীলরা তো রেজাল্ট খারাপ করছে না। আমাদের যারা নির্বাচিত হয়েছে তাদের সবারই রেজাল্ট খুবই ভালো। নির্বাচিতদের সাংগঠনিক ব্যস্ততা কিছুটা কমিয়ে দেওয়া যায় না, এমন কোনো সুযোগ আছে কিনা? আমরা তো আসলে সাংগঠনিক কাজ আর ছাত্র সংসদের কাজের মধ্যে কিছুটা সামঞ্জস্যতা আছে। যেমন ছাত্র সংসদের কাজগুলো হচ্ছে ছাত্র কল্যাণমূলক কাজ, অফিসে থাকবে, স্টুডেন্টরা আসবে, প্রবলেম সলভ করবে, কমিটমেন্ট যেগুলো দেওয়া ছিল সেই কমিটমেন্টগুলো তারা বাস্তবায়ন করবে। এবং ছাত্র সংসদের একটা টিম আছে, তাদের 28 জন 25 জনের একটা টিমগুলো ডিসেন্ট্রালাইজ হয়ে কাজ করে, ভিপিজিএস বা এনারা অর্ডার দেয়। আমাদের ছাত্র শিবিরেরও কাজের মধ্যে চতুর্থ দফা হচ্ছে ছাত্র কল্যাণমূলক কাজ, আর দাওয়াতি কাজ তো একটা বড় অংশ, স্টুডেন্ট অ্যাফিলিয়েশনটাই তো আমাদের কাজ। তো ছাত্র সংসদের কাজ যত বেশি স্প্রেড করতে পারবে, যত স্মুথলি তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি দেখাতে পারবে, দিন শেষে এটাই তো সাংগঠনের অ্যাচিভমেন্ট হয়। এবং ছাত্র শিবির যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি সম্পন্ন ম্যান পাওয়ার তৈরি করে, এবং আমাদের যে স্লোগান মুখে মুখে বলি না শুধু সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করব, আমরা দক্ষতা সম্পন্ন মানুষ তৈরি করার চেষ্টা করছি। এবং কিভাবে মাল্টিটাস্কিং ক্যাপাসিটি গেইন করা যায়, এগুলো তো আমাদের ট্রেনিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এবং এই ট্রেনিংগুলো আমাদের অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় তার নির্বাচিত প্রতিনিধি যারা আমাদের জনশক্তি যারা রয়েছে তাদেরকে বলার চেষ্টা করছে, বিভিন্ন সেমিনার হচ্ছে, বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা বলেছি ম্যানেজমেন্ট কীভাবে খুব স্মুথলি করা যায়। সারাদিন দৌড়ালেও যতটুকু কাজ করা যায় খুব পরিকল্পিত ওয়েতে অল্প কাজ করলেও অনেক কাজ করা সম্ভব। এই টেকনিকগুলো, ম্যানেজমেন্টের টেকনিকগুলো আমরা শিখাই। আমার কাছে যেটা মনে হয় যে ছাত্র সংসদ এবং ছাত্র শিবির এটা বৈপরীত্য কোনো বিষয় না, বা হচ্ছে দুইটা ভিন্ন কোনো বিষয় না, একটা আর একটার পরিপূরক হিসেবেও কাজ করা যায় যদি মাথার ভিতরে সেন্সটা থাকে যে আমি দায়িত্বশীল এবং আমি ছাত্র সংসদের দায়িত্বপ্রাপ্ত। এই দুইটার ভিতরে কম্বিনেশন করে সময়গুলোকে কাজে লাগাতে পারে। আমাদের ছাত্র শিবিরে তো নেতার পেছনে বসে থাকতে হয় না। আমি এখানে আসছি, আমার পেছনে নিচে এসে 50 জন এসে দাঁড়ায় আছে, আমাদের তো এরকম কোনো ফাংশন নাই। আমি আমার কাজ করছি, শাখার দায়িত্বশীল শাখার কাজ করছে, ওয়ার্ড উপশাখা তার নিজস্ব কাজ করছে, মাস শেষে এসে রিপোর্টিং করে যাচ্ছে। এটা একেবারে অটোনোমাস কার্যক্রমের মধ্যে দিয়ে চলে। কর্মসূচি দিলে মেসেজ দিচ্ছে, সে কর্মসূচিতে অ্যাটেন্ড করছে, আবার নিজস্ব জায়গায় যে পড়াশোনা করছে। এবং দায়িত্ব থাকাকালীন সময় তো মহিউদ্দিন ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে, সে তো রানিং স্টুডেন্টই, এবার রেজাল্ট দিলে সম্ভবত ফার্স্ট ক্লাস সেকেন্ড না ফার্স্ট এরকম হয়েছে। তো শাখা সেক্রেটারি, ও পড়াশোনার সাংগঠনিক কাজ পাশে গিয়ে পড়াশোনা করছে। রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি, তারও রেজাল্ট টপ রেজাল্ট, খুবই ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ। তারা কম্বিনেশন করতে পারে আলহামদুলিল্লাহ। সেই সুযোগটা ইসলামী ছাত্র শিবির কীভাবে করবে সেটা শিখায় তাদেরকে। সমালোচকদের অনেকেই বলেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবির বিজয়ী হবার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিবির রাজনৈতিক কার্যক্রমের চাইতেও ওয়েলফেয়ার কার্যক্রম বেশি করছে, এবং ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো রাজনৈতিক কর্মসূচি তেমন দেখা যাচ্ছে না। সেখানে কোনো প্রতিবাদ বা এ ধরনের কোনো কর্মসূচি না দিয়ে শুধু কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। না, ছাত্র কল্যাণমূলক কাজ তো আগেও করেছি, আগে বেশি করতাম, আরও বেশি করতাম, এখনও করা হচ্ছে। এগুলো আমাদের এই রুটিন ওয়ার্কের আওতায় আমরা এই কাজগুলো করে যাচ্ছি, এগুলোতে প্রবলেম হচ্ছে না। তবে ক্যাম্পাসের যে আন্দোলনের তো ইস্যু আসতে হবে, ইস্যু আসলে তো ক্যাম্পাস জাগ্রত হবে। বিনা ইস্যুতেই যদি আমি ইস্যু ক্রিয়েট করে লেখাপড়ার পরিবেশ, ক্যাম্পাসের একাডেমিক পরিবেশ নষ্ট করি, এটা তো দুর্ভাগ্যজনক। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি, সে দেশগুলো উন্নত কেন হয়েছে এগুলো দেখার সুযোগ হয়েছে। মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোতে, ইউনিভার্সিটি অফ মালয় অথবা IIUM বা বড় বড় ইউনিভার্সিটি যেটা মালয়েশিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। বেইজিংয়ের সবচেয়ে বড় যেটা টপ র্যাঙ্কিংয়ে 10-12-র মধ্যে থাকে, সেই বেইজিং ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে। সাংহাই ইনস্টিটিউট, সাংহাইতে ইউনিভার্সিটিতে গিয়েছি, গুয়াংজুতে গিয়েছি। বিভিন্ন ইউনিভার্সিটির ভাইদের সাথে কথা বলার সুযোগ হয় ইউরোপ আমেরিকার। সেখানে টপ র্যাঙ্কিংয়ে, QS র্যাঙ্কিংয়ে খুব ভালো করছে। বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ও QS র্যাঙ্কিংয়ে একাডেমিক ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে নাই। এটার তো দুর্বলতা শুধুমাত্র পলিটিক্সের জন্য তো এই ক্যাম্পাসগুলো না, কম্বিনেশন থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে। ক্রাইসিস মুহূর্তে ছাত্ররা কথা বলবে, কিন্তু সবসময় যদি আন্দোলনমুখী একটা ক্যাম্পাস হয় তাহলে তো এটা পলিটিক্যাল একটা ইনস্টিটিউট হয়ে গেল, এটা একাডেমিক ইনস্টিটিউট না। আমরা চাচ্ছি, আমাদের ইশতেহারেও ছিল, আমরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোকে একটা একাডেমিক ইউনিভার্সিটি হিসেবে রূপ দিতে চাই, এবং এইখানে লেখাপড়া, জ্ঞান চর্চা হবে। একটা জাতি যখন জ্ঞান চর্চার দিক থেকে পিছিয়ে যায় তখন সে জাতি আসলে
এগিয়ে যেতে পারে না। সুতরাং ইউনিভার্সিটিগুলোর লেখাপড়ার এনভায়রনমেন্ট এনশিওর করা দরকার। এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ক্যাম্পাসকে অস্থিতিশীল করা, কারণে অকারণে মব ক্রিয়েট করা, বিভিন্নভাবে ভায়োলেন্স ক্রিয়েট করা, দলীয় কোন্দল, আন্তঃকোন্দলে মানুষকে মেরে ফেলা, এই জিনিসগুলো থেকে ক্যাম্পাসকে যত মুক্ত রাখা যায়। আমার মনে হয় না কোনো স্টুডেন্ট কমপ্লেন দিচ্ছে। কমপ্লেন দেয় বাম ঘরনার 2-4 জন যাদের লেখাপড়া নাই, 10 বছর আগে অনার্স মাস্টার শেষ করে এখনও ক্যাম্পাসে পড়ে আছে, এরা কিছুটা কমপ্লেন দিবে, এর বাইরে আর কেউ কমপ্লেন দিবে না। স্টুডেন্টরা প্রচুর এনজয় করতেছে ক্যাম্পাসগুলো এবং একেবারে নিরাপদ বোধ করছে। কোনো কিছু ঘটলেই বিপির কাছে যাচ্ছে, জিএসের কাছে যাচ্ছে, নালিশ করার জায়গা পাচ্ছে এবং একটা সংঘবদ্ধ একটা টিম এটার এগেইনস্টে কাজ করতে পারছে যে হ্যাঁ তুমি এইগুলো করবা না, ক্যাম্পাসে এই বাজে কাজগুলো চলবে না। স্টুডেন্টরা তো এখন তার অধিকারের জন্য আর শিক্ষকদের কাছে বা ইসের কাছে যেতে হচ্ছে না, তারা যা চায় তার চাইতে বেশি ছাত্র সংসদগুলো কমিটমেন্ট দিয়েছে, এই কারণে তারা ওইগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং একটা ছাত্র সংসদে এখনও বাজেট দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কাজ করা হয়ে গেছে, ছাত্র সংসদ করেছে তার অ্যালামনাইদের মাধ্যমে টাকা কালেকশন করে 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 করে, কিন্তু এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় 35 বছরে যে লক্ষ কোটি টাকা সেখানে জমা হয়েছে স্টুডেন্টের টাকা সব মেরে খাইছে এর আগে যত প্রশাসন ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুর্ভাগ্যের একটা বিষয়, কাজগুলো তারা করছে। তো এই জায়গা থেকে ক্যাম্পাসগুলোর একটা সুশ্রী ভাব, লেখাপড়ার একটা এনভায়রনমেন্ট আসার কারণে শিক্ষার্থীদের কাছে আপনারা দেখবেন বিভিন্ন ভিডিও বা কথা বলে আমরা যতটুকু দেখতে পাচ্ছি তারা খুবই প্লিজড এবং শিক্ষকরা অনেক প্লিজড হয়ে যাচ্ছে যে আলহামদুলিল্লাহ এরকম একটা ক্যাম্পাস চেয়েছিলাম। জুলাইয়ের পরে এত উত্তপ্ত জায়গাটা এখন লেখাপড়ার এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। তবে প্রয়োজনের আলোকে আজকে যেমন রাতে তারা বড় কর্মসূচি দিয়েছে, আওয়ামী লীগ কয়েকদিন ধরে ফ্যাসিস্ট আবার তারা মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, অগ্নিসন্ত্রাস করছে, এর এগেইনস্টে ছাত্ররা জেগেছে, ছাত্র সংসদ মিছিল করেছে গতকাল, আজকেও তাদের বড় কর্মসূচি, কালকে তারা অবস্থান কর্মসূচি। আমরা যখন রেকর্ড করছি আজকে 12ই নভেম্বর, তখন তারা এই কর্মসূচিগুলো দিয়েছে। সাদ্দাম ভাই, আমি আপনার ছাত্র জীবনের একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে আমার মাথায় ঘুরছে, আমি একটু করে রাখি, তা না হলে হয়তো হারিয়ে ফেলবো। আপনি যেমনটা বললেন যে আপনি 8ম শ্রেণীতে আপনি গণিতে 00 পেয়েছিলেন এবং সেই জায়গা থেকে আপনি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে আপনি ইকোনমিক্সের মতো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন যেখানে গণিতের প্রচুর সংযোগ আছে। তো আপনি এটাও বলেছেন আপনি সম্ভবত ক্লাস 9-এর দিকে এসে শিবিরের সাথে যুক্ত হয়েছেন। আমাদের এই শোটা নিশ্চয়ই স্কুল লেভেলের বা দাখিল লেভেলের অনেক শিক্ষার্থীরা দেখবে। আমি একটু জানতে চাই যে যেখানে আপনি গণিতে 00 পেলেন এবং সেই জায়গায় আপনি যখন শিবিরের সংস্পর্শে আসলেন, পরবর্তীতে আপনি ইকোনমিক্স নিয়ে পড়ার মতো একটা ক্যাপাবিলিটি আপনি অর্জন করতে পেরেছেন, এই জায়গায় শিবির আপনাকে আসলে কিভাবে সমৃদ্ধ করেছে বা কিভাবে উৎসাহিত করেছে পড়াশোনার প্রতি, এবং আপনি কিভাবে একটা ইউটার্ন নিলেন এই জায়গাটা থেকে? এখানে একটা বড় বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা হচ্ছে ব্যবসা করতো, ব্যবসায়ী আর কি, কাপড়ের বিজনেস আমাদের। তো ব্যবসার কারণে আমাকে বড় ছেলে আমি বাবাকে সহযোগিতা করতে হতো দোকানে, মাঝে মাঝে আমি যেতাম। তো ওই লেখাপড়ার পাশাপাশি এটা করার কারণে ওই প্রতি আমার একটা আগ্রহ তৈরি হয়েছে ব্যবসা করব। আর প্রচণ্ড খেলাধুলা করতাম। আমার মা হচ্ছে পরিষ্কার কিন্তু আমি হচ্ছে কালো আর কি, কারণ প্রচুর রোদে খেলাধুলা করতাম সারাক্ষণ। আমাদের পাশে একর মাঠ ছিল, ওইখানে পড়ে থাকতাম এবং প্রচুর ক্লাস ফাঁকি দেওয়ার একটা প্রবণতা ছিল, যার ফলে 8-9-এর দিকে সম্ভবত 7-8-এর দিকে আমাদের একটা হাউস টিচার ছিল, আব্বা এটাকে নিষেধ করে দেয় যে এর দ্বারা হবে না। তখন লেখাপড়ার ওই যেতাম আসতাম এরকম ছিল। এইটে তখন ভালোভাবে মনোযোগ দেই নাই। ফার্স্ট টার্মেই গণিতে আমাদের সাপ্তাহিক পরীক্ষা হতো, আবার বার্ষিক পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা। প্রথম টার্মে খুব খারাপ রেজাল্ট হয়, আর আমি আসলে ওরকম ভালো ছাত্র ছিলামও না যে রেজাল্টটা খারাপ করার কারণে খুব বেশি ক্ষতি হয়েছে, এরকম ছিলাম না বা এরকম বোঝানোর মতো কেউ নাই। আব্বা আম্মা এখন ফেল করার পরে আমার একটু মন খারাপ ছিল, মনে পড়তেছে এখন যে কান্নাকাটি করছিলাম, তখন আব্বা খুব বকা দিল যে মানুষ তো ফেল করবেই, মানে পরিবার যে আমাকে বকবে যে আমি ফেল করছি, বিষয়টা এরকম না যে আমি ফেল করছি আমার খারাপ লাগতেছে কিন্তু আব্বা বলতেছে যে এটা কান্নার কি আছে। তো যাই হোক, ওইটা তো তখন আমার কাছে ওইরকম মনে হয় নাই, কিন্তু রেজাল্টটা যে ভালো করতে হবে এই বিষয়গুলোর অনুভূতিগুলো জাগ্রত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা যখন স্বপ্ন দেখাতো। ইভেন আমি যখন দাখিল পরীক্ষা দেই তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি বিএল কলেজে পড়ব। বিএল কলেজটাকে আমি মনে করতাম অনেক বড় একটা প্রতিষ্ঠান। ইউনিভার্সিটি সম্বন্ধে ওরকম কোনো ধারণা আমাদের কখনো ছিল না, মোবাইলও ব্যবহার করতাম না, জানতাম না, খেলাধুলা নিয়ে পড়ে থাকতাম। তখন ভাইয়েরা স্বপ্ন দেখাতো যে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে রেজাল্টটা ভালো করতে হয়। আয়তন ঐতিহ্যের দিক থেকে বিএল কলেজ কি খুলনা কলেজের চেয়ে তো বেটার কিনা? খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তো অনেক পুরাতন এটা,
এটা তো 1902 সালে প্রতিষ্ঠা, খুলনা ইউনিভার্সিটি 1991 সালে। এরিয়াও অনেক বড়, বিএল কলেজের অনেক ঐতিহ্যের একটা বিশ্ববিদ্যালয়, পুরাতন ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ভাবনাটা আসা খুবই তাহলে স্বাভাবিক ছিল। আশেপাশে যাদের দেখতাম সব বিএল কলেজে পড়বো, আমাদেরও এরকম একটা আগ্রহ উদ্দীপনা ছিল। কিন্তু ইউনিভার্সিটির বিষয়গুলো, কিভাবে প্রস্তুতি নিতে হবে, কত ভালো রেজাল্ট করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে পুশ করতো ভাইয়েরা। এবং যখন ছাত্র শিবির সম্বন্ধে ধারণা দিল এবং বলতো যে মেধাবীদের সংগঠন, বক্তব্যে শুনতাম বলতো যে শিবিরের যদি কর্মী হতে হয় তাহলে রেজাল্ট ভালো করতে হবে। ওই যে জায়গা থেকে তখন ঠিক আছে তাহলে একটু পড়াশোনা করি, ওই আগ্রহটা আস্তে আস্তে, এবং ভাইয়েরাও পড়তো, বিভিন্ন বই দিত। রেজাল্টটা ভালো করার পরে তো খুবই ভালো লাগছিল। আমার এক শিক্ষক আছে, ক্লাস 9-এ যখন উঠে আমার রেজাল্টটা ভালো হলো, তখন সেই শিক্ষক খুব আফসোস করে বলছিল সে আসলে কল্পনা করতে পারে নাই যে আমি আসলে ভালো রেজাল্ট করতে পারি। সে বলতেছে যে আর কোনো গরু ছাগল এই ক্লাসে কি নাই যে ও এরকম নাম্বার পেয়ে গেল, আর মানে সে বিশ্বাস করতে পারছে না যে আমি এরকম কেন হইলাম, যে পড়াশোনার কারণে যে এরকম হয়েছে এইটা বিশ্বাস করছে না। সে মনে করছে যে অন্যরা খারাপ করছে, এই কারণে আমি ভালো করছি। আমার উপরে এরকম আস্থা ছিল না শিক্ষকদের। উনি যখন আপনাকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে দেখে, এখন ওনার মনোভাব কি বা বক্তব্য? এখন সেই শিক্ষকের আসলে মনে আছে কিনা আমি জানি না, আমারই তো মনে আছে। এখন তো পরতে আমি ওই মাদ্রাসায় আবার শিক্ষকতা করেছি, তখন স্যারদের সাথে ওঠা বসা। ইভেন এই মানে এইটার রেজাল্ট খারাপ হওয়ার পরে তো আমাকে সায়েন্সও দেয়নি। আমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল, 9-এ ওঠার পরে আমাকে বলছে যে ও সায়েন্স পারবে না। এবং আমি যখন খুব জোরাজোরি করলাম যে সায়েন্স নিয়ে পড়বো, তখন আব্বাকে নিয়ে যে বুঝাইলো যে এটা কঠিন সাবজেক্ট, ওর মতো এরকম ছাত্র আর্টস মানে সায়েন্স পারবে না, মানে এরকম একটা জায়গা ছিল শিক্ষকদের। তো এরপর থেকে তো বলা চলে এগুলো সবই ছাত্র শিবিরের কন্ট্রিবিউশন, যে লেখাপড়া করতে হবে, এই পর্যন্ত করতে হবে, এত স্বপ্ন দেখতে হবে, এই জিনিসগুলো আমাদের আউট অফ কানেকশন। এগুলো আমাদের ভিতরে এরকম শত শত ছাত্রকে, লাখ লাখ ছাত্রকে তো এগুলো প্যাট্রোনাইজ করে ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহ আমরাও এখন আমাদের ডিউটির একটা পার্ট যে আমরা ইন্সপাইরেশন করি স্টুডেন্টদেরকে। আমরা কিন্তু আপনাকে যতটা না ইকোনমিক্সের অ্যালামনাই হিসেবে জানি, তার চেয়ে তো বেশি একজন আলেম হিসেবে জানি। আপনি এত চমৎকার কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেন, আপনার বিভিন্ন আলোচনা ইতিমধ্যে বেশ ভাইরাল হয়েছে একদম জনপরিসরে। আমরা অনেক আগে থেকে দেখেছি সেটা, বিগত অন্তত কয়েক বছর ধরে। আপনি ইলম চর্চার ক্ষেত্রে, বিশেষত ইলমুত তাফসিরের ক্ষেত্রে, অথবা এই যে দার্স দেওয়ার ক্ষেত্রে আপনার যে একটা পারঙ্গমতা, এটি অর্জন করবার কোনো কলাকৌশল রয়েছে কিনা? আমার কাছে এর বিশেষত্ব ঠিক মনে হয় না কিছু। একটা বড় বিষয় হচ্ছে আমি ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় আমাদের বন্ধু যারা ছিল ওদেরকে কোরআন পড়াতাম, এবং যখন কারো বাবা মারা যেত, মা মারা যেত, আত্মীয় স্বজন মারা যেত, জানতে পারলে দোয়া অনুষ্ঠান, জানাজায় উপস্থিত হওয়া, আর তখন ওর মন নরম থাকতো, তখন ওকে কোরআন পড়াতাম। এরকম অসংখ্য ভাইদেরকে আর ইউনিভার্সিটির জুনিয়র বা আমার বন্ধুদেরকে কোরআন পড়ানো হয়েছে। তখন কোরআনের চর্চা ইউনিভার্সিটির আশেপাশে মেসগুলো, আমি যেখানে থাকতাম ভার্সিটির সামনে মেস ছিল একটা, সেখানে মাঝে মাঝে গিয়ে থাকতাম। ওইখানে মসজিদে দার্স দিতাম এবং প্রচুর দার্স দেয়া লাগতো তখন সাপ্তাহিক। আবার যেখানে আমি দায়িত্ব পালন করতাম মানে আবাসিক এলাকাতে, ওই এলাকারও তো রেগুলার দার্সের দিতে হতো। ওই দার্স দিতে গিয়ে তাফসির পড়া। আর আমাদের একজন শিক্ষক ছিল মাওলানা মনিরুজ্জামান ওস্তাদ, উনি খুব ভালো দার্স দেন আর খুবই চমৎকার। তার হচ্ছে দার্সের মানে আকর্ষণীয় শক্তিটা অনেক বেশি। ওই জায়গা থেকে অনেকটা বলা যায় উৎসাহিত হওয়া। এবং হুজুর বিভিন্নভাবে বিভিন্ন বইয়ের নাম বলতো, এবং এই বইগুলো আমি প্রচুর কালেক্ট করতাম। বই আমার কাছে ব্যক্তিগতভাবে প্রচুর বই খাতা আছে। ইভেন টাকা পেলে ঈদের সময় মানুষ হচ্ছে নিজের জামা কাপড় কেনে, আমি হচ্ছে বই কিনতাম। আর বই গিফট পেতেও পছন্দ হয়। আর এই কারণে বইয়ের প্রতি এমনি পড়ি আর না পড়ি প্রচুর কালেকশন করতে ভালো লাগে বই। আমার বাসায়ও বড় লাইব্রেরি, আর যেখানে থাকি ঢাকায় আসার পরও যেখানে আসি অনেক বড় লাইব্রেরি হয়েছে। এগুলো ঢাকায় আসার পরে বই কেনা, এবং প্রতি বছরই বই প্রচুর নিজের টাকা দিয়ে কিনি। এখন তো গিফট পাই, সব মিলে বইয়ের কালেকশনটা থাকার কারণে হয় কি, পড়তে বসলে অনেক কিছু পড়তে ইচ্ছা করে, বই দেখলে ভালো লাগে যে এইটা এই ব্যাপারে একটু জানা দরকার, পড়া দরকার, এটা আগ্রহ। আর ছাত্র শিবিরের তো স্কোপ আমাদেরকে দিয়ে দেয় প্রচুর পরিমাণে অধ্যয়ন করার, এবং দার্স যখন দিতে হয় তখন তো পড়তে হয়। ওইভাবে চর্চাটা হয়তো তৈরি হয়েছে। একটু জানতে চাই, ঝরে পড়া শিক্ষার্থী যারা, তাদের তো আসলে শিবির করার কোনো সুযোগ নাই, কারণ তারা রানিং শিক্ষার্থী না, এবং তারা সেই মুহূর্তে যদি কোনো সংঘবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে দেশকে গড়ে তুলতে চান, তখন তারা কি করবেন? কোন সংগঠনের সাথে তারা জড়িত হবেন? আমরা তো জামাত ইসলামীকে সাজেশন দেই বা আরও ইসলামী দলগুলোকে বলি,
এই সেক্টরের মানুষদেরকে যে ছেলেটা পঞ্চম শ্রেণীর পরে আর পড়াশোনা কন্টিনিউ করে নাই, সে কি ওই বয়সে জামাত ইসলামী করবে? আমাদের একটা উপানুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক কিছু শিক্ষা কাঠামো আছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করি ঝরে পড়া শিশু যারা বা হচ্ছে দিনমজুর হিসেবে কাজ করে যারা, অথবা বিভিন্নভাবে হচ্ছে পড়াশোনা থেকে বঞ্চিত শিশু শ্রমিক, ওদেরকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের স্কুল আছে, ফ্রি স্কুল। এগুলো বিভিন্ন জেলাতে, ঢাকাতেও আমি কেন্দ্রে আসার পর আমার শিক্ষা বিভাগের অধীনেই 5-7টা স্কুল আমরা চালাই। তো সেখানে অসংখ্য স্টুডেন্টরা পড়াশোনা করে এবং টিচার রেখেই আমরা পড়াই। তবে এদেরকে সাংগঠনিকভাবে কাজ করার ক্ষেত্রে তো ছাত্র শিবিরে যোগদান করা কঠিন। জামাত ইসলাম বা ইসলামিক মানে এরকম পলিটিক্যাল দলগুলোকে নিয়ে ভাবতে হবে, এবং এটা মেজরিটি একটা পোর্শন। আপনি জানেন যে এসএসসি মানে ক্লাস 1-এ যে স্টুডেন্ট ভর্তি হয়, প্রায় 25 থেকে 30 লাখ স্টুডেন্ট ক্লাস 1-এ ভর্তি হচ্ছে। এবং এসএসসি পরীক্ষা দিতে এসে এই যে এবার যারা এসএসসি পরীক্ষা দিল, 13 লক্ষ স্টুডেন্ট কিন্তু এসএসসি পরীক্ষা এবার পাশ করলো। পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল 19 লক্ষ স্টুডেন্ট, এবং তারা যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছিল তখন প্রায় 28 লক্ষ স্টুডেন্ট 1-এ ভর্তি হয়েছিল। ঝরে পড়তে পড়তে এসএসসি 9-এ এসে রেজিস্ট্রেশন করলো 19,28,000। এরপর থেকে 2 বছর পরে এসে পরীক্ষা দিল 19,08,000 বা সামথিং এরকম। এর ভিতর থেকে ফেল করলো 13 লাখ পাস করলো। তার মানে এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট ফেল করলো। আবার এবার ইন্টারমিডিয়েট রেজাল্ট যেটা আমি দেখলাম, সেখানে দেখলাম যে 58% পাস করেছে, 42% ফেল করেছে। ওইখানে আমি হিসাব করে দেখলাম মাত্র 7 লাখ এখন পাস করেছে, আর পরীক্ষার্থী ছিল 12 লাখের মতো। 5 লক্ষ এখান থেকে ঝরে পড়ছে 2 বছরের ব্যবধানে। আর তাদেরকে ক্লাস 1-এর হিসাব যদি আমি করি, তাহলে 13 লক্ষ স্টুডেন্ট ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসতে গিয়ে ফেল করেছে, আর এই রেসে টিকে আছে মাত্র 7 লাখের মতো। এবার ইউনিভার্সিটি অ্যাডমিশনে 62 বা 65 হাজারের চান্স পাবে, বাকিরা কলেজে পড়াশোনা করবে বা ডিগ্রিতে অথবা কর্মক্ষেত্রে প্রবেশ করবে। তো এটা তো ইফিসিয়েন্সি লস, একটা গভর্নমেন্টের ইফিসিয়েন্সি লস। এটা নিয়ে গভর্নমেন্টের কোনো হেডেক নাই আলটিমেটলি। এবং ঝরে পড়া স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে কাউন্সিলিং দেওয়া। পৃথিবীর সব ইউনিভার্সিটিগুলো, অস্ট্রেলিয়াতে যান, সুইডেনে যান, ডেনমার্কে যান, নরওয়েতে যান, এখানে যারা হচ্ছে ঝরে পড়া স্টুডেন্ট আছে বা হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে কম মেধাবী, তাদেরকে কাউন্সিলিং করার জন্য কাউন্সিলিং একটা ক্লাব, বাধ্যতামূলক ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাব, এরা হচ্ছে এই ঝরে পড়া স্টুডেন্টদেরকে মোবিলাইজ করার চেষ্টা করে। এবং তারা কোন সেক্টরে পারদর্শী, মানুষের ভিতরে কোনো না কোনো ক্রিয়েটিভিটি থাকেই। সেটা হয়তো একাডেমিক্যালি সে ফ্লারিশ করতে পারছে না, হস্তশিল্পের ক্ষেত্রে সে ভালো করতে পারে, অথবা অন্য কোনো কাজের ক্ষেত্রে সে ভালো করবে। এই ট্রেনিংগুলো কিন্তু ওইখানে দেওয়া হয়। আমার দেশে জনগণকে নিয়ে কোনো ভাবনা এই রাষ্ট্রের নাই। তো ছাত্র শিবির যেটা করে যে ঝরে পড়া স্টুডেন্টদেরকে নিয়ে আমরা তাদেরকে ডাকি, কাউন্সিলিং করার চেষ্টা করছি, বিভিন্নভাবে ভাষা শিক্ষা, বিদেশে গিয়ে কি করতে পারবে, এইসব বিষয়গুলো আমরা বলার চেষ্টা করছি। কিন্তু এগুলোর প্রাতিষ্ঠানিক উদ্যোগ গভর্নমেন্টের পক্ষ থেকে, আমার মনে হয় যে নির্বাচিত যে কোনো গভর্নমেন্ট সামনে আসুক না কেন, বা যে রাজনৈতিক দল সামনে ক্ষমতায় যেতে চায়, তাদের ইশতেহারের মধ্যে এটা ক্লিয়ার কাট থাকা উচিত, এরকম কাউন্সিলিং এজেন্সি থাকবে। এবং ঝরে পড়া যে মানুষগুলো যারা আমাদের একেবারেই লোয়ার টায়ারে চলে যায় সমাজের, এবং এদেরকে একটা অংশ নেশাগ্রস্ত হয়ে পড়ে, সমাজ থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এদেরকে রাজনৈতিক নেতারা ব্যবহার করে, অল্প টাকায় কিনে এদেরকে দিয়ে মিছিল ভারী করে, এদেরকে দিয়ে এরা নেশাগ্রস্ত হয়, এদেরকে দিয়ে হত্যাযজ্ঞ চালানো, সন্ত্রাস চালানো, এই কাজগুলো করে। যখন তারা ট্রেন আপ হবে, বিদেশে গিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে, দেশে কর্মসংস্থান হবে, তারা কোনো নেতার পিছনে ছুটবে না। দেশটা একটা ইকোনমিক একটা হাবে পরিণত হবে। এবং বাংলাদেশের যে ইকোনমি, এটা খুব ইজিলি হচ্ছে $1 ট্রিলিয়ন ইকোনমিতে কনভার্ট করা যায়। এখন আছে 54 বছরে হচ্ছে $450 মিলিয়ন ডলারের ইকোনমি আমাদের। এইটাকে কনভার্ট করে হিউজ একটা ইকোনমিতে কনভার্ট করা সম্ভব। তো এই জিনিসটা আমাদের ম্যান পাওয়ার ইউটিলাইজেশন, যেটা আমাদের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, এটা নিয়ে কেউ ভাবে না আলটিমেটলি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তো আমরা আমাদের 30 দফা দাবিতে বারবার বলছি, এই সব জায়গা আইডেন্টিফাই করেন। 7 লক্ষ যারা লেখাপড়া করে আসলো, তাদের নিয়ে রাষ্ট্র চিন্তা করে, তাদের শিক্ষকদেরকে নিয়ে চিন্তা করছে, ইউনিভার্সিটিতে বড় বড় বরাদ্দ দিচ্ছে, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করছে। যে মানুষগুলো ঝরে পড়ছে, তার ট্যাক্সের টাকা দিয়েও তো আমার রাষ্ট্র চলে, বরং তারাই হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল, তার ট্যাক্সের টাকাই বেশি নেওয়া হয়। আর যারা হচ্ছে বড় চাকরি করে, এরা তো 25% ট্যাক্স দেয় না, ট্যাক্স উপযোগী মানুষদের 25% ট্যাক্স দেয় না, 75% মানে 25% দেয়, 75% দেয়ই না, ফাঁকিবাজি করে তারা। ঋণ নিয়ে নানাভাবে মানে ট্যাক্স ফাঁকি দেওয়া যায় কীভাবে, সেই কাজগুলো করে। তো রাষ্ট্রের মূল যে ইনডিরেক্ট ট্যাক্সের টাকাগুলো আসে শ্রমজীবী মানুষদের কাছ থেকে, অথচ রাষ্ট্র তাদেরকে নিয়ে কখনোই ভাবে না, ভাবতে দেখিও না আমরা। এটাকে কনসেন্ট্রেশন দিতে হবে
অবশ্যই। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমনটা দেখলাম যে নারী শিক্ষার্থী ইনফ্যাক্ট নারী নেত্রীদের সাথে যেভাবে জোটবদ্ধভাবে একসাথে সমন্বিতভাবে তারা নির্বাচন করেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, এই যে সংগঠনগুলো রয়েছে তাদের কি ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো সম্ভাবনা আছে কিনা? না, ক্যাম্পাসের বাইরে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তো খুব কম। কারণ হচ্ছে ছাত্রী সংস্থা নিজস্ব একটা সংগঠন, তাদের আলাদা বডি আছে, আলাদা কেন্দ্রীয় লিডারশিপ আছে এবং বিভিন্ন ক্যাম্পাসে তাদের সেট আপ আছে। আমরা ক্যাম্পাসের স্বার্থে স্টুডেন্টদেরকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের প্যানেলে আসার জন্য। সেখানে ছাত্রী সংস্থার 1-2 জন এসেছে, তাদের সিদ্ধান্তের ভিত্তিতে হয়তো তারা দিয়েছে। আবার সাধারণ স্টুডেন্ট যারা আমাদের বোনেরা এখানে অংশগ্রহণ করেছে, অমুসলিম যারা ছিল তাদের অংশগ্রহণ ছিল, জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করেছে, বিভিন্ন অ্যাক্টিভিস্টদেরকে অংশগ্রহণ করিয়েছি। আমরা একটা ইনক্লুসিভ, একটা অন্তর্ভুক্তিমূলক একটা প্যানেল দেওয়ার চেষ্টা করেছি। জাতীয় নির্বাচনে তো এই স্কোপটা কম। জামাত ইসলামী তার আঙ্গিকে কাজ করবে, বিএনপি তার আঙ্গিকে, অন্য ইসলামী দল তার আঙ্গিকে কাজ করবে। ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে যতটুকু সাহায্য সহযোগিতা যেভাবে করার দরকার আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে সেভাবেই সহযোগিতা করব। বিভিন্ন সময় আপনারা ছাত্র সংগঠনগুলোর সাথে জোট করেছেন, যেমনটি আপনি বারবার বলছিলেন যে 30টি ছাত্র সংগঠনের জোট বা এ ধরনের কোনো জোটে কি ছাত্রী সংস্থাকে ডাকা হয়েছিল? না, আমাদের তখন জোট না, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামে ইনভাইট করা হয়েছিল তাদেরকে। আচ্ছা, প্রোগ্রামে হচ্ছে 30টা সংগঠন এসেছিল, একসাথে বিবৃতি দিয়েছিলাম। 5 আগস্টের পরে কোনো জোট আমাদের হয়নি। না, ছাত্রী সংস্থার পক্ষ থেকে তখন তো তারা তাদের কার্যক্রম সম্ভবত সেভাবে চালায়নি, ওপেন করেনি। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তো আমাদের বোনদের উপরে প্রচুর জুলুম নির্যাতনও হয়েছে এবং তখন ছাত্রী সংস্থার প্রচুর গ্রেপ্তার ছিল এবং বোনদের উপরে মানে মেয়েদের উপরে জুলুম চালানো এটা খুব কঠিন কাজ। তার সোশ্যাল জায়গা থেকে অনেক বেশি প্রতিকূলতার মুখোমুখি হয়। ছাত্রী সংস্থার কার্যক্রমগুলো তখন অনেকটাই স্থিমিত ছিল। রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তাদের কার্যক্রমগুলো আবার তারা রিস্টার্ট করার সুযোগ শুরু করেছে। তারা যেহেতু স্বতন্ত্রভাবে ছাত্রীদের নিয়ে কাজ করে, আলাদা প্ল্যাটফর্ম, তো তাদের মতো করে কর্মসূচি দিচ্ছে। এর পরবর্তীতে আমরাও আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদেরকে আমরা ইনভাইট করার চেষ্টা করি। ইভেন আমাদের যে সংবর্ধনাটা লাস্ট হয়ে গেল সেখানে সব ছাত্র সংগঠনের সাথে আমরা তাদেরকেও, কেন্দ্রীয় সংগঠনকে ইনভাইট করেছিলাম। সম্ভবত তারা এসেছিল বা ওইভাবে করা হয়নি, খেয়াল করা হয়নি, তবে আমাদের ইনভাইটেশন তাদের প্রতি ছিল। এরপর থেকেও বিভিন্ন ইস্যু নিয়ে আমরা তাদেরকে ইনভাইট করব। আমার প্রশ্নের জায়গাটা আসলে এই জায়গায়, কখনো যদি আমরা কনভেনশনাল কোনো ছাত্র সংগঠনের সাথে আপনারা যদি জোট করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের লিডার হিসেবে হয়তো কোনো একজন ফিমেল ক্যারেক্টার আপনাদের সাথে হয়তো কোঅপারেট করছে বা টেবিল শেয়ার করছে, কিন্তু ছাত্রী সংস্থার সাথে কখনো আপনাদের টেবিল শেয়ারের প্রয়োজনীয়তা আপনারা ফিল করবেন কিনা বা প্রয়োজনীয়তা দেখা দিলে সেটা করবেন? ভবিষ্যৎ বলে দেবে কি করণীয় আছে। আবার তাদেরও কিছু পলিসি থাকতে পারে, যেহেতু রাজপথে আন্দোলনের সংগ্রামের ক্ষেত্রে এক এক সংগঠনের এক এক ধরনের নিজস্ব পলিসি থাকতে পারে, সেটা তারা ভালো বলতে পারবে। তবে আমাদের প্রয়োজনের আলোকে আমরা বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করি, জাতির ক্রাইসিস হলে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোকে আমরা অ্যাকোমোডেট করার জন্য চেষ্টা করি। সেটা আমরা করবো ইনশাল্লাহ, পরিস্থিতি বলে দেবে। যেহেতু ছাত্রীদের নিয়ে কথা বলছি, প্রসঙ্গক্রমে আমার মনে হলো যে একটু শিবিরের একটা নীতি নিয়ে একটু জানতে চাই যে শিবিরে তো আসলে ছাত্র সংগঠনে থাকাকালীন সময়ে বিয়ে করতে কোনো নিষেধ নাই, কিন্তু ছাত্র শিবিরের সেন্ট্রাল পর্যায়ে যে সকল নেতৃবৃন্দকে আমরা দেখি, কেউ কি বিয়ে করে ছাত্র সংগঠনের কাজ করছেন, শিবির করছেন, এমনটা আছে? অসংখ্য কেন্দ্রের এখন সেক্রেটারিদের মধ্যে অসংখ্য বিবাহিত আছে। ইভেন এই বছরই 3-4 জন বিয়ে করেছে। আচ্ছা, এটা গ্রেট। এটা আমি মনে করি যে একটা গুড ডিসিশন ইসলামী ছাত্র সংগঠন হিসেবে, এটি আমি অ্যাপ্রিসিয়েট করি। আমরা দেখছি যে গণভোট নিয়ে বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক জোটগুলো দলগুলো আছে তাদের মধ্যে অলরেডি 8টা দলের একটা জোট হয়েছে। সেই দলগুলোর ছাত্র সংগঠন যদিও স্বতন্ত্র অথবা যেভাবে আমি বলি, তাদের মধ্যে কি কোনো জোট হওয়ার সম্ভাবনা আছে? যে 8টি দল, বৃহত্তর 8টি দলের তো এরা জোট করে নাই। এনারা বারবার বলছে যে মানে তারা দাবিকে সামনে রেখে তারা একসাথে হয়েছে এবং সামনে নির্বাচনে তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নির্বাচনটা করবে, এটা জোট করবে না এবং একটাই মাত্র ব্যালট বাক্স হবে। তো আমরা তো আসলে এই জোটগুলো হোক আর না হোক, বিভিন্ন সময় ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জোট গঠনের জন্য প্রয়োজনীয়তা আমরা ফিল করেছি। আমরা যদি প্রয়োজন মনে করি যে একসাথে করে আন্দোলন করা প্রয়োজন, আমরা ছাত্র সংগঠনকে ইনভাইট করব। তারা যদি আমাদের ডাকে সাড়া দেয় তাহলে জোটবদ্ধভাবে আন্দোলন হবে, অথবা যুগপৎ আন্দোলন কোনো ইস্যুকে কেন্দ্র করে আমরা করবো ইনশাল্লাহ। শিবিরের নিজস্ব মিডিয়া সেল রয়েছে কিনা? অনেক সময় দেখা যায়
যায় যে বিভিন্ন প্রোপাগান্ডিস্ট যারা, তারা অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কিন্তু শিবির যথাযথ উত্তর দিতে হয়তো বিলম্ব করছে কিংবা দিচ্ছেই না। আপনাদের কোনো মিডিয়া সেল কি রয়েছে, শক্তিশালী কোনো মিডিয়া সেল? আসলে আমাদের রানিং স্টুডেন্ট দিয়ে সব চলে, তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমনি দাপ্তরিক কার্যক্রম বন্টিত আছে। এই কার্যক্রম করার জন্য কেন্দ্রীয় প্রচার বিভাগ এবং তাদের একটা টিম কাজ করে, তবে হয়তো সেটা প্রয়োজনের তুলনায় কম, আরও স্ট্রং করতে হবে। আমাদের পক্ষ থেকে যতটুকু আমাদের প্রচুর কাজের কার্যক্রম, আসলে আমাদের সংগঠনের কার্যক্রমের যে জিনিসগুলো আপনারা দেখেন সেটা হচ্ছে টোটাল কার্যক্রমের হয়তো 10% বা লেস দ্যান 10%। 90% অ্যাক্টিভিটিস হচ্ছে সংগঠনের ইনহাউস অ্যাক্টিভিটিস, এবং এখানে প্রতিটা স্তরে স্তরে জনশক্তিদেরকে তৈরি করতে আমাদের প্রচুর সময় এখানে ব্যয় করতে হয়। যেমন আমাদের দাওয়াতি কাজ করতে হয়, আমাদের প্রচুর প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয়, মোরাল ট্রেনিংগুলো দিতে হয়, সভ্যতারি প্রোগ্রাম, TCTS প্রোগ্রাম, রেগুলার বৈঠক, স্টাডি ক্লাস, পাঠচক্র, নানা ধরনের আয়োজনগুলো চলে। এগুলো আমাদের একেবারে কোর জায়গা থেকে আমরা এগুলোর পর্যালোচনা করি এবং বাধ্যতামূলক এই কার্যক্রমগুলো প্রত্যেকটা জায়গায়। সুতরাং এইগুলো হচ্ছে আমাদের টোটাল কার্যক্রমের প্রায় 90% কাভার করে। আর এর বাইরে যে অন্য অন্য দল যেগুলোকে 100% ইফোর্ট দেয়, ছাত্রদল বলেন বা অন্য কোনো রাজনৈতিক দল, তাদের রাজনীতি ছাড়া তার কোনো কাজ নাই। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিটা হচ্ছে অনেকটা পার্ট টাইমের মতো, মানে 10%-এর মতো হয়তো এই দিকে আমাদের ফোকাসটা দিতে হয়। সেক্ষেত্রে সামগ্রিকভাবে হয়তো যেভাবে আপনারা বা দেখতে চান বা মানুষ দেখতে চায় সেভাবে হয়তো ফোকাস দেওয়াটা কঠিন হয়। এরপরেও আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট পরিমাণে অ্যালার্ট থাকার চেষ্টা করি এবং যখনই কোনো কিছু হয় আমরা রেসপন্স করার চেষ্টা করি। আর একটা বড় বিষয় হচ্ছে আমাদের ছাত্র সংগঠন হিসেবে পলিটিক্যাল ম্যাচিউরিটির বিষয়গুলো একটু খেয়াল রাখার চেষ্টা করি। যেমন একটা প্রোপাগান্ডা আসলো, এগুলো যাচাই বাছাই না করে পাল্টা একটা স্টেটমেন্ট আমরা দিয়ে দিলাম, পরে ওই স্টেটমেন্ট আমাদের আবার উইথড্র করতে হলো, এই জিনিসগুলো আমরা করি না। আমরা যেটা করার চেষ্টা করি যে ওইটা একেবারেই কেন ঘটলো, রুট কজটা কী, এগুলো বের করে নিয়ে আসা, স্টেটমেন্ট লেখা, এবং একটা বডি আছে আমাদের এই স্টেটমেন্টগুলো অ্যাপ্রুভ করে, স্টেটমেন্টগুলো অ্যাপ্রুভ করা, ফাইনালি আমরা এটা পাবলিশ করি। অনেক সময় আমাদের অন্য কাজের এত বেশি ব্যস্ততা থাকে যে স্টেটমেন্টটা হয়তো যত দ্রুত রেসপন্স করা দরকার সেগুলো হয়ে ওঠে না, যার ফলে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে একটা টিম এগুলো নিয়ে কাজ করে, তারা যথেষ্ট পরিমাণে মানে চিন্তা ভাবনা করে স্টেটমেন্টগুলো আমাদের লেখার চেষ্টা করা হয়, এবং আমাদের স্টেটমেন্টগুলো সবসময় পলিটিক্যাল বিষয়গুলোকে, ম্যাচিউরিটির বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এগুলো লেখার জন্য চেষ্টা করি, যার ফলে একটু হয়তো বিলম্ব হয় কিছু কিছু ক্ষেত্রে, এবং এটা স্বাভাবিক বিষয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেখা যায় এই ঘটনা ঘটছে, 2 দিন পরে আবার দেখা যায় যে না, ঘটনা আসলে এরকম ছিল না। এগুলো একেবারেই যাচাই বাছাই ছাড়া কোনো পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়াটা আমরা খুব বেশি ম্যাচিউর মনে করি না। আপনাদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদে নিশ্চয়ই অনেক সদস্য রয়েছে, সেটি হয়তো বা 40-50 এমন একটি সংখ্যা হয়তো হবে। সেখানে আমরা আলেমদের খুব বেশি উপস্থিতি বা মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছে, ইনফ্যাক্ট আমি যদি স্পেসিফিক করে বলি, হয়তো কওমি মাদ্রাসার বা যারা আসলে লেবাসি আলেম, দাড়ি আছে, টুপি আছে, এই ধরনের আলেমদের আমরা উপস্থিতি খুব একটা দেখছি না। একটি ইসলামী ছাত্র সংগঠন হিসেবে সেখানে একটা নির্দিষ্ট সংখ্যক আলেম অথবা মাদ্রাসা শিক্ষার্থী থাকার প্রয়োজন কিনা? হ্যাঁ, আছে, অনেক আছে। এখানে আমাদের 60-এর অধিক কার্যকরী পরিষদ সদস্য রয়েছে। সেখান থেকে প্রায় 40-এর কাছাকাছি হচ্ছে মাদ্রাসায় শিক্ষিত, আলিয়া মাদ্রাসায়। কওমি মাদ্রাসায় শিক্ষিত এরকম ভাইয়েরাও আছেন সেখানে, এবং লেবাসধারী কেন্দ্রীয় সেক্রেটারিয়েটদের মধ্যে বলা চলে 1/3। কেন্দ্রের 30 জনের মধ্যে প্রায় 10 জনই হচ্ছে লেবাস এবং মাদ্রাসার লেবাস নিয়েই চলাফেরা করেন। বড় দাড়ি আছে এবং তাফসিরের লেখাপড়া করেছে, আল কোরআন আল হাদিসে লেখাপড়া করেছে, কোরআনিক সায়েন্সে লেখাপড়া করেছে, এটা যথেষ্ট পরিমাণে আছে আলহামদুলিল্লাহ। যেটা কওমি মাদ্রাসার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তারা ভাই বোন মাদ্রাসায় পড়ার কারণে অনেক ভালো এগুলো শিখে ফেলে। আর এগুলো শেখার মানে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে যারা এগুলো শিখে তাদের আবার ডেডিকেশন লেভেলটা অন্যরকম থাকে, এবং তারা আসলে দিন ইসলামকে যেভাবে শিখে সেভাবে প্র্যাকটিস করাতে বেশি উদ্বুদ্ধ হয়, আমরা দেখেছি বিভিন্ন সময়। আর যেহেতু দুনিয়া এবং আখিরাত দুইটার একটা কম্বিনেশন যখন সে পায়, তো দুনিয়ার পরিচালনার লিডারশিপ কোয়ালিটিও ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে কম্পারেটিভলি বেশি থাকে তুলনামূলক। আর মাদ্রাসায় পড়াকালীন সময়ে বিশেষ করে কওমি মাদ্রাসার ক্ষেত্রে যেটা হয়, তাদের দিনী এলেম বা কেতাবি এলেম, আরবি নলেজটা আউটস্ট্যান্ডিং, অসাধারণ,
এখনও পর্যন্ত এই জিনিসটা তারা মেনটেন করছে। কিন্তু পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাগুলোতে প্রচলিত ইকোনমি, ট্রেডিশনাল কনভেনশনাল ইকোনমিক সিস্টেম, সোশ্যাল স্ট্রাকচার, সায়েন্সের বিষয়গুলো, এইগুলোর অ্যাফিলিয়েশনটা আরও বেশি যদি বাড়াতে পারে। কারণ দারুল হিকমা যখন ছিল আব্বাসীয় খেলাফতের সময় অথবা উমাইয়াদের সময়, পরবর্তীতে অটোম্যানদের সময় সারা পৃথিবী লিড দিয়েছে তারা। আলেমরা ইবনে সিনা বলেন, ইবনে বাত্তান বলেন, ইবনে হাইসাম বলেন, খাওয়ারিজমি, বা এনারা ছিল হচ্ছে এক একজন ধর্মতত্ত্ববিদ, আবার এক একজন অ্যাস্ট্রোলজিস্ট, অ্যাস্ট্রোনমি সম্বন্ধে ধারণা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সম্বন্ধে বিশাল বিশাল গ্রন্থ তারা লিখে ফেলছে কোর কনসেপ্টের জায়গা থেকে। কারো কারো কনসেপ্টের প্রবলেম হয়তো ছিল, শিয়া সুন্নির বা এরকম জাতীয় মেলবন্ধন ছিল, কিন্তু অধিকাংশই সুন্নি আলেম বা এই জ্ঞানী মানুষ যারা ছিল তাদের এটার একটা কম্বিনেশন ছিল। তো স্বাভাবিকভাবেই হচ্ছে দুনিয়া পরিচালনার জন্য যে ক্যাপাসিটিগুলো গ্রো আপ করা দরকার, শিক্ষা ব্যবস্থার মধ্যে এটার একটা কম্বিনেশন থাকলে সারা পৃথিবীতেই এই জিনিসগুলোর যখন সমানতালে চলে, আউটপুটটা কিন্তু বেটার আউটপুটটা আসে। ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে প্রত্যেকটা ক্যাম্পাসেই তাদের কার্যক্রমগুলো যেন সমান তালেই চলে, এবং বর্তমান প্রচলিত জ্ঞান বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়ে ইলমে তাসাহুফ, উলুমিয়াত, এই বিষয়গুলোর একটা কম্বিনেশন করার জন্য স্টুডেন্টদের মধ্যে চেষ্টা করে। যেহেতু আমাদের স্টেকটা হচ্ছে যারা ইসলাম বুঝে কম তাদের কাছে ইসলামী ছাত্র শিবির রিচ করতে চায় বেশি। এটা আমাদের ওই প্রথম দফা দাওয়াতের মধ্যে আছে, তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। মানে আমাদের টার্গেটের মধ্যে আছে হচ্ছে ইসলাম যারা কম জানে তাদের কাছে ইসলামটা রিচ করাটা আমাদের মেইন টার্গেট। এই কারণে ইউনিভার্সিটি লেভেলগুলোতে আমরা বেশি আমাদের কার্যক্রম সংগঠন মজবুতিকরণ বা এই ভাইদেরকে আমরা বেশি ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসে লিডারশিপ কোয়ালিটি, পাশাপাশি তাদের একাডেমিক অ্যাফিলিয়েশনটা করে লিডারশিপ গ্রো আপ করার চেষ্টা করি। কিন্তু এদেরকে ইসলাম বোঝানোর জন্যে আপনারা যেভাবে শিবিরের জায়গা থেকে চেষ্টা করছেন, একাডেমিক্যালি যদি এরা ছোটোবেলা থেকেই প্রাইমারি লেভেল থেকেই যদি ইসলামটাকে শিখে আসতো, প্রাইমারি লেভেলে যদি ইসলাম শিক্ষা বাধ্যতামূলক থাকতো, তাহলে তো আপনাদের এতটা বেগ পেতে হতো না। কিন্তু আমরা দেখছি যে ইসলামী শিক্ষাকে প্রাইমারি লেভেলে বাধ্যতামূলক করবার ক্ষেত্রে শিবিরের তেমন উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই। না, এটা ভুল তথ্য। আমরা তো আমাদের জায়গা থেকে চতুর্থ দফা আমাদের একটা কর্মসূচি আছে, ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান। ইসলামী শিক্ষা আন্দোলনের মূল কনসেপ্টটাই হচ্ছে প্রত্যেকটি স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা, এবং এই নিয়ে আন্দোলন করতে গিয়ে অসংখ্য ভাই আমাদের শহীদ হয়েছে। এটা নিয়ে মিছিল করতে গিয়ে প্রচুর গ্রেপ্তার হয়েছি। আওয়ামী আমলে 2010 সালে তারা যখন নতুন রিফর্ম করলো, 20 সালে এসে নতুন একটা শিক্ষা কারিকুলাম দিল এবং সেখান থেকে ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক করে ফেললো, বাদ দিল। বই খাতায় এমনভাবে লিখলো যে মাদ্রাসা স্টুডেন্ট মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় পড়বে কিন্তু ইসলাম শিখতে পারবে না, এবং একেবারে স্কুলের বই হুবহু এখানে কপি করে দেওয়া হলো। আমি মাদ্রাসায় পড়াকালীন সময় আলিমে পড়েছি ইসলামিক ইকোনমিক্স, আবার আমি যখন আবার আলিমের ছাত্রদেরকে পড়িয়েছি তখন পড়িয়েছি ইকোনমিক্স। মানে প্রথম ক্লাসে যখন আল কোরআনের টিচার যায় তখন সে পড়ায় সুদ হারাম, এরপর ফ্রড বিজনেস ইসলামে হারাম। আমি সপ্তম পিরিয়ডে গিয়ে স্টুডেন্টদেরকে আবার পড়াচ্ছি যে দ্যার ইজ নো স্কোপ অফ ইথিক্স, ইথিক্সের কোনো জায়গাই নাই ইকোনমিক্সে। এখানে মূল কনসেপ্টটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, কস্ট মিনিমাইজেশন। তাহলে কম খরচে কত ইনকাম করতে পারো, এই জাতীয় যত বাজে বাজে পলিসি আছে উলট পালট। এখানে বলা হচ্ছে যে মদ খাওয়া, আমাদের বইগুলোতে কাইসো ক্যামেলের বই বা হচ্ছে স্যামুয়েলসনের বইগুলো যেগুলো পড়াতাম, মানে যেগুলো আমাদের পড়ানো হতো, এখানে বলছে মদের বিজনেস এটা কিছু না, প্রবলেম নাই, তুমি প্রফিট গেইন করবা কীভাবে সেই জিনিসটা। এখানে ইথিক্সের কোনো স্থান নাই। তো এইটা হচ্ছে আমাদের একটা ডিলিম্মা তৈরি করে দিয়েছিল মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে। এই স্কুলের ওই বইগুলো ডারউইনের মতবাদগুলো মাদ্রাসায় ঢুকিয়ে দিচ্ছে, আবার তাওহিদ রিসালাত আখিরাত তাদেরকে শেখানো হচ্ছে। এর এগেইনস্টে গিয়ে ইসলামী ছাত্র শিবির 20 সালে আন্দোলন করছে দীর্ঘ সময় ধরে। এই সরকার আসার পর ইন্টারিমের কাছে আমাদের মোটা দাগে দাবি ছিল যে এডুকেশন রিফর্ম কমিশনটা গঠন করা দরকার, এরপরে এডুকেশন রিরাইট করা দরকার, আলিয়া মাদ্রাসাগুলোর পাঠ্যসূচিগুলোকে পরিবর্তন করা দরকার। 30 দফা দাবি নিয়ে আমরা মানববন্ধন করেছি, সরকারের কাছে স্মারকলিপি দিয়েছি, মিছিল পর্যন্ত করেছি, ক্যাম্পেইন করেছি অনলাইন। এর বাইরে তো আসলে আমাদের যতটুকু সক্ষমতা সর্বোচ্চটুকু দিয়ে আমরা করার জন্য চেষ্টা করছি সবসময়ের জন্যই। সাদ্দাম ভাই, আপনি এই মুহূর্তে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের ভূমিকায় আছেন, এবং যদি সারা দেশের সদস্যরা আপনাকে আগামীতে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত করে, সেক্ষেত্রে আগামী সেশনে আপনার প্রথম কাজ কি হবে আপনি চিন্তা করেছেন কিনা? এটা তো একটা বিব্রতকর প্রশ্ন আমার জন্য। আসলে আমাদের দায়িত্বর ক্ষেত্রগুলোতে আমরা তো অগ্রিম চিন্তা এইভাবে করার স্কোপ আমাদের কম, সুযোগ নাই। হতে পারে এই সেশনেই আমার বিদায় হয়ে যাবে, এবং আমাদের সবসময়ের জন্য চিন্তা থাকে আমরা সংগঠনের বিদায়ের ব্যাপারে আবেদন করে থাকি।
কারণ আমাদের লেখাপড়ার শেষ, এখন কর্মক্ষেত্রে প্রবেশ করার সময়টা। তো সেক্ষেত্রে অগ্রিম চিন্তাভাবনা করার আসলে সুযোগটাও কম। তবে আমাদের সংগঠনের এরকমভাবে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি কোনো এজেন্ডা থ্রো করে না। স্বাভাবিকভাবেই কোনো দায়িত্ব পাওয়ার পরে আমাদের যেটা থাকে, কেন্দ্র একটা পরিকল্পনা তৈরি করে। আগামী বছর আমরা কী করব, সেই পরিকল্পনাটা আমরা ডিসেম্বরের মধ্যে রেডি করে ফেলব। ওই পরিকল্পনা অনুযায়ী পরের যে টিমটা নির্বাচিত হবে কার্যকরী পরিষদের, টোটাল টিমটাই হচ্ছে ওই থিমের উপরেই কাজ করবে। এখানে কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্স বা ব্যক্তি এককভাবে কোনো কিছু করতে পারে না। সুতরাং এটার একটা উপকমিটি আছে, এটা সেক্রেটারিয়েট মিটিংয়ে পাস হয়, পরবর্তীতে গিয়ে কার্যকরী পরিষদে পাস হওয়ার পরেই এটা ইমপ্লিমেন্টেশনটা শুরু হয়। এটা জানুয়ারির প্রথম হাফেই আমাদের, বা প্রথম 10 দিনের মধ্যেই পরিষদ মিটিংটা হয়। সেখানে এই যে আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট 3-4 মাস 5 মাস খরচ করে একটা প্ল্যান তৈরি করে ফেলে পরের বছরের জন্য। এবং এই বছরের রিপোর্টটা যখন আমাদের আসবে, ওই রিপোর্টের বেসিসে আমরা এই প্ল্যানটা তৈরি করি। এই বছরের রিপোর্টে কত আমাদের ইমপ্রুভমেন্ট হলো, কী কাজ করার টার্গেট ছিল, কতটুকু হলো না, এগুলো অ্যানালাইসিস করি। এবং সামনে যেহেতু নতুন বছর, এই বছরে নির্বাচন সামনে আসছে ফেব্রুয়ারিতে, সুতরাং নির্বাচনকালীন সময় প্রতিকূলতা কেমন, ক্যাম্পাস তখন বন্ধ থাকবে, তাহলে আমাদের কার্যক্রমগুলো কিভাবে রান করতে হবে, কোন টাইম ফ্রেমের মধ্যে আমরা করব, সেই টাইমলাইনগুলো আমরা আমাদের প্ল্যানে মাথায় নিয়ে প্ল্যানিং ডিপার্টমেন্ট এটা তৈরি করে ফেলে। এটা আবার উপকমিটিতে অ্যানালাইসিস হয়, এরপরে পরিষদে এটা পাস হয়। পাস হওয়ার পরেই মূলত এটার ইমপ্লিমেন্টেশন শুরু হয়, এবং যারা সদস্যদের ভোটে নির্বাচিত হয় এই প্ল্যানটাকে ধরেই তাদেরকে কাজ করতে হয়। এখানে যে নির্বাচিত হোক না কেন, ব্যক্তির কোনো এজেন্ডা নিয়ে এখানে কাজ করার স্কোপটা কম। তবে হ্যাঁ, যিনি নির্বাচিত হন তার তো স্পেশাল অনেক কাজের মধ্যে বিশেষ কিছু ফোকাস থাকে, কিছু কাজকে সে প্রায়োরিটি বেসিসে করতে চায়, ভালো লাগে, প্যাশনের জায়গা থেকে করে। তো সেটা আসলে দায়িত্ব পাওয়ার পরে ছাড়া এটার মাথায় আসাটা খুব দুরূহ ব্যাপার। আপনি এখন যে দায়িত্বে আছেন সেক্রেটারি জেনারেল হিসেবে, বছরের 11 মাস তো শেষ হয়ে গেল। যদি জানতে চাই যে এই 11 মাসে আপনার সফলতার সবচেয়ে বড় জায়গাটা কোনটা, কোন কাজটা করতে পেরে সেক্রেটারি জেনারেল হিসেবে আপনি এই মুহূর্তে কিছুটা হলেও ভাবছেন যে একটি ভালো কাজ করেছেন? আমাদের মূল টার্গেট আমার ছিল কেন্দ্রীয় সভাপতি যেহেতু সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন সবার সাথে পরামর্শ করে, তো কেন্দ্রীয় সভাপতিকে যথাযথভাবে সহযোগিতা করাটা বড় টার্গেট। যদি এটা আমরা পারি না সবসময়ের জন্য, সর্বোচ্চ চেষ্টাটা করি। দ্বিতীয়, আমার কাছে এই বছরের জন্য পুরো টিমেরই সবচেয়ে বড় কার্যক্রম যেটা ছিল ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একটা ভালো ফলাফল করা, এবং আলটিমেটলি ইসলামী ছাত্র শিবির 4টা ছাত্র সংসদ আদায় করা থেকে শুরু করে এটা নির্বাচন এবং সর্বশেষ রেজাল্ট, এটাতে একটা বড় অর্জন এই বছরের জন্য আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ। এর বাইরেও আমাদের সাংগঠনিক ইমপ্রুভমেন্ট, ওপেন দাওয়াত, গবেষণামূলক অনেকগুলো কার্যক্রমগুলো যেগুলো আমাদের টার্গেট ছিল, এবং সাংগঠনিক কাজ 17 বছর যেগুলো আমরা করতে পারিনি, যেগুলো স্কোপগুলো অনেক ভাস্ট স্কোপ ছিল, সেই কার্যক্রমগুলো অনেকটাই আমরা করতে পেরেছি, সেগুলো পর্যালোচনা হয়েছে। তবে মোটা দাগে বলতে গেলে একবার ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের বার্তাগুলো আমরা সারা দেশের ক্যাম্পাসে ছাত্রদের কাছে পৌঁছাতে পেরেছি। এই বছরটা আমার কাছে এটা স্পেশাল। পূর্বের যে কোনো রুটিন ওয়ার্কের চাইতে এটা একেবারেই আমাদের নতুন দেখা। আমরা আমাদের জন্ম হওয়ার পরে তো কখনো ছাত্র সংসদ দেখেছি 19 সালে, সেটা তো আসলে ছাত্র সংসদ বলা যায় না। মোটামুটি সুশ্রীভাবে ছাত্র সংসদ হওয়া এই ইলেকশনগুলো আমাদের জন্মের পরে এটা আমরা দেখেছি। এটা একটা বড় অভিজ্ঞতাও ছিল, পূর্বের অভিজ্ঞতা ছাড়াই এই ইলেকশনগুলোতে অংশগ্রহণ করা এটা একটা বড় চ্যালেঞ্জও ছিল। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে আজকের এই পর্যায়ে এসে বাংলাদেশের তরুণ সমাজ কি স্পেসিফিক কোনো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করেন? তরুণ সমাজের সংকট তো ইন্ডিভিজুয়ালি ওইভাবে বলা কঠিন হবে, জুলাইকে কেন্দ্র করে সংকট। কিন্তু আমার কাছে রাষ্ট্রের বিষয়টা মনে হয়, জুলাই পরবর্তীতে রাষ্ট্রের ক্রাইসিসগুলো এখনও কাটেনি। আর তরুণ সমাজের সংকটগুলো আছে তাদের ব্যক্তিগত জায়গা থেকে, যেমন লেখাপড়ার জায়গাটা থেকে বের হয়ে গিয়ে আমার কাছে মনে হচ্ছে ইয়াং ফোর্সটা পলিটিক্সকে বেশি অ্যাফিলিয়েটেড হয়ে যাচ্ছে পলিটিক্সের সাথে, এবং লেখাপড়া থেকে যখন এই সমাজটা বা এই জেনারেশনটা বের হয়ে যাবে, তখন এই রাষ্ট্র তো আসলে মানে ক্রাইসিস ফেস করবে ভবিষ্যতের জন্য। এইটা দেখাও যাচ্ছে, এবং A+ সংখ্যা এসএসসিতে কমেছে, এইচএসসিতে A+ সংখ্যা কমেছে। এইচএসসিতে এসএসসিতে A+ না পাওয়ার কারণে, তাদেরকে ফেল করার কারণে তারা আবার রাস্তায় নেমে আন্দোলন করছে, আন্দোলন করে তারা ফেলটা উইথড্র করতে চায়, এরকম মনোভাবও ছাত্রদের মধ্যে দেখা গিয়েছে। এটা তো একটা বড় প্রবলেম যে লেখাপড়া না করার প্রবণতা, এবং কোনো কিছু হলেই মানে আন্দোলনমুখী মানসিকতা এটা তৈরি হয়েছে। একদিকে ভালো এটা,
কিন্তু স্টুডেন্ট হিসেবে এই জিনিসটার মধ্যে একটা কম্বিনেশন থাকা উচিত ছিল। দ্বিতীয় হচ্ছে মাদক একটা বড় ক্রাইসিস, এটা সবসময়ের জন্যই আমাদের সোসাইটির জন্য। স্টুডেন্টদের মধ্যে মোরাল একটা বড় ধরনের ক্রাইসিস আছে। এই জিনিসগুলো আরও বেশি মানে প্রকট আকার ধারণ করছে দিনের পর দিন। এরপরে তরুণ সমাজের একটা বড় ট্রমাটাইজ সিচুয়েশনের জায়গাটা আমি একটু আপনাকে থামাই। এই যে ছাত্র সংসদ নির্বাচন হলো, বিশেষ করে এখানে বিভিন্ন নারী শিক্ষার্থীদের সাথে নির্বাচন করতে গিয়ে মোরালিটির জায়গায় ইসলামী ছাত্র শিবির কি কিছুটা ছাড় দিয়েছে কিনা? না, আমাদের জায়গা থেকে ছাড় দেব কেন? আমাদের স্ট্যান্ড তো আমরা ঠিক রাখার চেষ্টা করেছি। যে সকল বোনেরা আমাদের সাথে এসে ইলেকশন করেছে বা যাদের কাছে আমরা ভোট চেয়েছি, এগুলো স্বাভাবিক নিয়ম। আমরা 90-এর দশকে 80-র দশকে যখন ইলেকশনগুলো হয়েছিল একই ফর্মেটেই তারা ভোট চাইতো। এখানে তো সবাই পর্দা করে না যে আমি শুধু বেছে বেছে আমার পর্দাসীন যারা তাদের কাছে আমি ভোট চাইবো। আমার স্টেক হচ্ছে পুরো ক্যাম্পাসে সকল স্টুডেন্ট, তাদের কাছে আমরা গিয়েছি, কথা বলেছি, এবং আমাদের স্টুডেন্ট যারা আমাদের দায়িত্বশীল পর্যায়ে যারা ছিল তারা নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছে ইসলামের যে বিধান, পর্দার বিধানগুলো যথাযথভাবে মেনটেন করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হয়তো ঘটতে পারে ইন্ডিভিজুয়াল লেভেল থেকে, তারা সে ব্যাপারে আল্লাহর কাছে হয়তো ক্ষমা প্রার্থনা করেছে, তওবা করেছে। তবে খুব বড় বিষয়গুলো আমাদের চোখে পড়ে নাই। যতটুকু ইন্ডিভিজুয়ালি হয়েছে নিঃসন্দেহে তারা সেগুলো বুঝতে পেরে সেই জায়গা ঠিক করে নিয়েছে তারা। আমাদের কাছে অত বড় ব্যত্যয়ের কোনো ঘটনা আসে। আমি এটার সাথে একটা প্রশ্ন একটু জুড়ে দিতে চাই। এই সময়টাতে যখন আসলে ফ্রি মিক্সিংটা খুব ইজি, খুব সহজেই একজন বিপরীত লিঙ্গের সাথে সে হচ্ছে মেলামেশা করতে পারে, উঠা বসা করতে পারে, এই জায়গাটাতে শিবির তার নেতাকর্মীদেরকে যে তাদেরকে এখনও যে মোরালিটির উপর ধরে রাখার যে একটা চেষ্টা বা তাদের নীতি নৈতিকতা যাতে ঠিক থাকে, তারা যাতে আল্লাহর পথে থাকে, ইসলামের পথে থাকে, তাদের চরিত্র যাতে ঠিক থাকে, এই জায়গাটাতে ধরে রাখার ক্ষেত্রে শিবির আসলে ম্যাজিক্যাল কী কাজটা করে যে আসলে শিবিরের ছেলেপেলেরা বা আমি যদি ছাত্রী সংস্থার কথাও বলি, তারা আসলে দেখা যায় যে অন্তত এই জায়গাটাতে খুব স্ট্রংলি তারা নিজেদেরকে সেভ রাখে। এখানে একটা বড় বিষয় হচ্ছে রাসূলের যে বক্তব্য বিদায় হজের ভাষণে তিনি দিয়েছিলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। ইসলামের বিধান মেনে চলার জন্য দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হয় না, কেউই হয় না। এটা হচ্ছে কোরআন এবং হাদিস। এই চর্চাটা বাধ্যতামূলক ইসলামী ছাত্র শিবিরের। এবং কোনো একজন কর্মী হওয়ার পরে তার কাছে আমরা একটা রিপোর্ট দিয়ে দিই, এবং রিপোর্টের শুরুর কলাম থাকে কোরআন অধ্যয়ন, পরের অংশটুকু থাকে হাদিস অধ্যয়ন, এরপরে থাকে ইসলামী সাহিত্য অধ্যয়ন। এই তিনটা ঠিক থাকলে এবং নামাজটা যদি ঠিক করে, আর লাস্টের একটা কলাম আছে আত্মসমালোচনা। অর্থাৎ প্রতিদিন যে জিনিসটা করেছি এটা খুবই স্ট্রিক্টলি আমরা জবাব নেই। কয়দিন আত্মসমালোচনা করলেন, কেন করলেন না, এই জবাবটা নেয়ার কারণে সবাই নিজ থেকে এই প্র্যাকটিসটা গ্রো আপ করে। এবং একটা পর্যায়ে ঈশার সালাতের আগে যখন সে সারাদিনের কর্মব্যস্ততা আল্লাহকে হাজির নাজির জেনে স্মরণ করে, এই প্র্যাকটিসটা আমরা যখন করাই তখন তার ভিতরে একটা আমূল পরিবর্তন হয়। পাশাপাশি আমাদের তো প্রশিক্ষণ প্রোগ্রামের মধ্যে নিয়মিত দারসুল কোরআন, দারসুল হাদিস, এবং একটা ইবাদত হচ্ছে নৈশ ইবাদত, সভ্যেদারি যেটাকে আমরা বলি। এই সভ্যেদারি প্রোগ্রামগুলো ওয়ার্ড, উপশাখা এবং থানা পর্যায়ে প্রত্যেকটা জায়গায় বাধ্যতামূলক হয়। এখানে রাতের বেলায় একেবারে সামষ্টিকভাবে সবাই তাহাজ্জুদের নামাজে উঠে কিয়ামুল লাইল করে। এরপরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা ওয়ার্ড, উপশাখার যারা দায়িত্ব পালন করে, সভাপতি যিনি থাকেন তার নেতৃত্বেই ওখানে মোনাজাত হয়, এবং দায়িত্বশীলরা প্রচণ্ড নিজেদের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, এবং সাথে জনশক্তিরাও কান্নাকাটি করেন। এর একটা রুহানিয়াত প্রভাব আছে। এবং কোরআন শরীফের ভিতরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করেছেন সূরা মুজ্জামিলের ভিতরে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া আকওয়ামু কিলা, যে রাতের বেলায় ইবাদতটা হচ্ছে নফসানিয়াতের প্রবৃত্তি দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। এবং ওই পলিসিটা ইসলামী ছাত্র শিবির খুব স্ট্রিক্টলি ফলো করে। শেষ রাতে ইবাদতের বিষয়টাকে খুব গুরুত্ব দেয়, এবং শেষ রাতে যেন আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি আমাদের গুনাহের জন্য, এবং গুনাহের কথাগুলো আবু বিধাম্বিকা, আমাদের গুনাহের কথাগুলো আল্লাহর কাছে একটু স্মরণ করার চেষ্টা করি। এই জিনিসটার প্রশিক্ষণ, এই আধ্যাত্মিক এই জায়গাটাকে, তাসাউফের জায়গাটাকে আমরা একটু প্রায়োরিটি দেওয়ার জন্যই চেষ্টা করি। ওই যে আমি বললাম যে আমাদের 90% কাজই হচ্ছে এই আত্মগঠন কেন্দ্রিক কাজ, আর যা দেখেন রাজনীতিক এগুলো 10%-এরও কম। তো 90% কাজের গুরুত্ব যেখানে আছে সেখানের একটা রিফ্লেকশন তো পাওয়া যাবে। এরপরেও যে বিচ্যুত হয় না এটা তো আমরা বলতে পারবো না। মানুষের সংগঠন, শয়তান তো অনেককেই ডাইভার্ট করে ফেলে, এবং সাহাবীদের একটা অংশ তো পরবর্তীতে মানে ওহুদের যুদ্ধে যারা রাসূলের হাতে হাত রেখে বায়াত করেছিল বা হচ্ছে ইসলাম গ্রহণ করেছিল, তারাও মুনাফিকের কাতারে সামিল হয়ে গিয়েছিল ওহুদের প্রান্তরে, যে রাসূল থেকে পলায়ন করে পিছন দিক থেকে চলে আসছিল 300 জন। তো এগুলো বিচ্যুত সব সময়ের জন্যই আসে,
আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচাই বাছাইয়ের জন্য চেষ্টা করি, এবং যখনই কারো ভিতরে ত্রুটি দেখি তার ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেই, তাকে নানা ধরনের মানে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার চেষ্টা করি। এবং শাস্তি হিসেবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা কারো ভিতরে কোনো অন্যায় বা কোনো কিছু দেখলে কাফফারা স্বরূপ তাকে বলি যে এই সূরাটা মুখস্থ করতে হবে, এটার তাফসির পড়তে হবে, বা এরকম কিছু শাস্তি আমরা দেওয়ার জন্য চেষ্টা করি, যে এতটুকু তোমার পার্সোনাল কোরবানি করতে হবে অর্থনৈতিকভাবে। এরকম জিনিসগুলো দিয়ে তাকে আমরা সংশোধনের জন্য চেষ্টা করি, যেটা রাসূলের যুগে যেগুলো ছিল। আলহামদুলিল্লাহ শুধরে যায় মানুষ আমাদের এই প্রচেষ্টার ফলে। আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত। ছাত্র দলকে যদি কোনো কারণে শিবিরের চাইতে বেশি মার্কস দিতে হয় এবং সেটা যদি আপনাকেই দিতে বলা হয়, তাহলে আপনি কোন জায়গাটাতে ছাত্র দলকে বেশি মার্কস দেবেন? এটা তো কঠিন প্রশ্ন, তাদের নিয়ে অত ভাবার সময় আমাদের হয় না আসলে। তবে মনে হয় বর্তমান সময়ের ক্ষেত্রে যেভাবে তারা মিথ্যাচার করে আর দাঁড় চাপানোর রাজনীতি করছে, এই ক্ষেত্রে তারা শতভাগ মার্কিং পাওয়ার যোগ্য, এবং এখানে এখন বর্তমান সময়ে এগিয়ে থাকবে তারা ভালোই। এদের সাথে কোনোভাবে কি আগামীতে জোট হওয়ার কোনো সম্ভাবনা আছে? পরিস্থিতি তো রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, হতেও পারে দেশের স্বার্থে যে কোনো মুহূর্তে বসা লাগতেও পারে। তাদেরকে আমরা আসলে বিরোধী শক্তি মনে করি না, আমরা মনে করি আমাদের বন্ধুপ্রতিম সংগঠন বলি আমরা। এই বন্ধুপ্রতিম সংগঠনই সবাইকে আমরা মনে করতে চাই। সবার সাথে আমাদের কম্পিটিশন আছে, কিন্তু কোনো ধরনের বাজে অবস্থা তৈরি না হোক এই ব্যাপারে আমরা সতর্ক থাকি। আমরা প্রতিপক্ষ মনে করি না কাউকে, প্রতিযোগী মনে করি সবাইকে। প্রতিপক্ষ যখন হবে না তখন তার ব্যাপারে আমার সফট কর্নার থাকে। আমরা তো আমাদের বক্তব্যে বারবার বলছি, ছাত্র দলের জন্য যদি তাদের এজেন্ডা না থাকে এজেন্ডা করে দেই। যদি তারা মনে করে যে তাদের অনেক কার্যক্রম খুঁজে পাচ্ছে না, আমরা তো তাদেরকে ইনভাইট করেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন তারা পজিটিভ হাইপে আসছে, এটার জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করি। রমাদানে তারা কোরআন রিসাইটেশন প্রোগ্রাম করেছে, এবং রাজশাহী ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় সভাপতি গিয়েছে, আমাদের তো তারা প্রোগ্রামের দাওয়াত ইনভাইটেশন দেয় না। কেন্দ্রীয় সভাপতি এটা দেখার পরে উনি গিয়ে হাজির তাদের প্রোগ্রামে। আমাদের একটা প্রোগ্রাম ছিল, পাশে ওদের প্রোগ্রাম, গিয়ে হাজির হয়েছে এবং সেখানে বক্তব্য দিয়েছে, কথা বলেছে, আসছে। ওই প্রোগ্রামটা আমাদের লিস্টেড প্রোগ্রাম ছিল, আমরা ওই প্রোগ্রামটা বাদ দিছি যে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন যেহেতু প্রোগ্রামটা করছে, আমরা তাহলে এটা করব না, যেহেতু তারা করছে ভালো কাজ তারা করুক। এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা দেখবেন মাসব্যাপী প্রোগ্রাম লঞ্চ করেছে, সেখানে স্পোকেন ইংলিশ কোর্স, তারপর হচ্ছে সিভি রাইটিং, বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করছি। এবং ওই জাতীয় কর্মসূচি আমাদের মাথায় ছিল, আমরা ওইটাকে বলছি অ্যাভয়েড করো, তোমরা নবীনবরণ করো, যেটা ওরা করেনি ওই প্রোগ্রামগুলো করো। তারা তখন প্রোগ্রাম চেঞ্জ করে যে রান উইথ শিবির এরকম একটা কর্মসূচি, তারপরে নবীনবরণ, তারপরে হচ্ছে হেলথ ক্যাম্প, এই জাতীয় প্রোগ্রামগুলো দিয়েছে। যখন তারা কোনো ভালো কাজ করে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং আমরা আমাদের ভিতরে আমাদের মধ্যেই হয় যে না, এরকম যদি ছাত্র সংগঠনগুলো সবাই নিজেদের মতো করে গঠনমূলক কাজ করে তাহলে তো ছাত্র কল্যাণের জন্যই আমাদের তৈরি। আমরা এগুলো করতে পারি না কেন? নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে, স্টুডেন্টরা ভর্তি হতে আসছে, তখন আমরা শেল্টার সেন্টার তৈরি করছি, স্টুডেন্টদেরকে একটা কলম এগিয়ে দিচ্ছি, একটু পানির পট এগিয়ে দিচ্ছি, এতে ছাত্ররা খুবই খুশি হচ্ছে, অভিভাবকরা বসার একটা জায়গা পাচ্ছে, খুবই খুশি হচ্ছে। এটা দেখা দেখি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এটা করছে, অন্য জায়গায় করছে, কিন্তু আমরা দেখছি যে কিছুদিন পরে যখন ন্যাশনাল ইউনিভার্সিটি বা পলিটেকনিক এই প্রোগ্রামগুলো আমরা ছাত্র শিবির করেছি, তারা ওইটা না করে বরং আমাদের এই ট্রেন্ডগুলোতে হামলা করেছে, এগুলো ভাঙচুর করেছে। এটা তো অনুচিত একটা কাজ। আমরা পাল্টা রিঅ্যাকশন আপনার পাল্টা রিঅ্যাকশনটা যে দেখালেন না, আমি এটি আসলে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনাদের আসলে প্রতিবাদটা আমরা সেই অর্থে কিন্তু দেখলাম না, কাইন্ড অফ কুসুম কুসুম প্রতিবাদ বা এই ধরনের একটা কিছু আমার মনে হয় যে আমরা তাদেরকে অনেক সুযোগ দিচ্ছি এবং মনে করি যে তারা যেটা করছে এটা ভুল করছে, এবং ভুলের প্রতিদান একই রকম ভুল করে হয় না কখনো। আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়ছেন, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়। ওই কবিতার একটা জায়গায় ওই বাচ্চা মেয়েটা কিন্তু তার বাবাকে আক্ষেপ করে বলেছিল যে বাবা, কুকুর তোমারে কামড় দিছে, তুমি কেন কামড় দিলে না? তখন বাবা ওই রোগের মধ্যে, অসুস্থতার মধ্যে হেসে হেসে বলেছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? তো তারা যে কাজটা করছে এটা তো অন্যায়, আমি তো এটা বুঝতেই পারতেছি। আমি যদি একই রকম কাজ করে প্রতিক্রিয়া জানাই তাহলে তো আমার আর স্পেশালিটি থাকলো না।
ইসলামী ছাত্র শিবির তার গঠনমূলকভাবে যে প্রতিক্রিয়া জানানো, মানববন্ধন, মিছিল প্রোগ্রাম করা, স্মারকলিপি দেওয়া, প্রশাসনকে জানানো, এতটুকু কাজ আমরা এতটুকু করেছি। এবং তাদের যে অন্যায়টা আমার মনে হয় তারা বুঝেছে, এরপরে বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রামে আর তারা বাধা দেয়নি। আমরা প্রথমত ইসলাহ করার চেষ্টা করি, তাদেরকে সংশোধন করার চেষ্টা করি। এই যে গঠনতান্ত্রিক যে প্রতিবাদ, এটা করতে গিয়ে আপনাদের নেতাকর্মীরা কি হতোদ্যম হয়ে পড়ে না? না, আমার কাছে তো মনে হয় না, তারা আরও বেশি উজ্জীবিত। এবং যখন দেখে যে এগুলো করার কারণে স্টুডেন্টরা অ্যাপ্রিসিয়েট করছে, সোসাইটি সব জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট পাচ্ছে, তখন আরও তারা মানে বেটার ফিল করে যে না, হ্যাঁ আমরা যেটা করছি আমাদের স্ট্র্যাটেজি ঠিক আছে। তবে কেউ যদি আমাকে সন্ত্রাসী হামলা করে বিনা কারণে, আমাদের তো ডিফেন্স করার সুযোগ আছে বা আমরা ডিফেন্স করব। তবে আমরা পাল্টা কাউকে অযাচিত নিজ থেকে আক্রমণ করা, এটা রাসূলের সুন্নাত না, এটা আমরা করিও না। আপনারা দেখেছেন কিছুদিন আগে হচ্ছে নোয়াখালীতে কয়েকটা প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় কোরআন প্রোগ্রামগুলোতে হামলা করা হয়েছে। হামলার পাল্টা আমরা করি না, আমরা মিছিল জানিয়েছি, প্রতিক্রিয়া জানিয়েছি, এবং তারা গর্হিত কাজ করেছে। প্রচুর নেগেটিভ প্রতিক্রিয়া মানুষের পক্ষ থেকে তাদের কাছে গিয়েছে এবং কোরআনের শত্রুতে পরিণত হয়েছে তারা। তো এগুলো তো ভালো কিছু না রাজনীতিতে। আমরা চাচ্ছি রাজনীতির একটা নতুন বন্দোবস্ত আসুক, ক্ষমতা থাকলেই তাকে পাল্টা আক্রমণ করব আমি, এই টেন্ডেন্সিটা থাকা উচিত না। এখন কেউ যদি এইখান থেকে দেখেও না শিখতে পারে, ফেরত না আসে, এর জন্য পরবর্তী পরিণামের জন্য তো সে নিজেই দায়ী থাকবে। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন, তারা রানওয়ে শিবির সহ নানান কার্যক্রম করেছে, সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়তো খুব শীঘ্রই হবে, সেখানে আপনাদের সম্ভাবনা কেমন? আলহামদুলিল্লাহ, আমরা তো কনফিডেন্ট ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির এখানেও পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করবে। আমরা শিক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই যথেষ্ট পরিমাণে তাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। জুলাই আন্দোলনে আমাদের দায়িত্বশীলরা রাস্তায় থেকেছে, অনেক ভাই সেখানে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, গ্রেপ্তারও হয়েছে আমাদের ভাইয়েরা। সুতরাং জগন্নাথে ইসলামী ছাত্র শিবিরের উপরে আস্থা রাখবে শিক্ষার্থীরা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা দেখছে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করার পরে বিজয়কে উদযাপন করে নাই, বরং এটাকে আমরা লায়াবিলিটি হিসেবে নিয়েছি, দায়িত্ববোধ হিসেবে নিয়েছি। আমাদের ভাইয়েরা জান প্রাণ দিয়ে কাজ করার জন্য চেষ্টা করছি স্টুডেন্টদের জন্য। সুতরাং এই শিক্ষার্থীরা এই জিনিসগুলো দেখে নিঃসন্দেহে তারা সিদ্ধান্ত নেবে, এবং অন্য যারা এখানে দাঁড়াবে তাদের চরিত্রও তো দেখতে পাচ্ছে, কীভাবে জুলাইকে তারা বিক্রি করেছে, কিভাবে তারা নিজেদের ইথিক্যাল জায়গাকে, মোরাল জায়গাকে করাপ্টেড করেছে। এগুলো দেখেই তারা ডিসিশন নেবে। তবে শিক্ষার্থীরা যে ডিসিশন নেবে তাতেই আমরা খুশি। তাতে যদি ইসলামী ছাত্র শিবিরকে একটা ভোটও না দেয়, কিছু আমাদের যায় আসে না, আমরা ছাত্রদের জন্যই কাজ করব। তবে আমরা তো আশা রাখতেই পারি ইসলামী ছাত্র শিবির আমাদের কাজের প্রতিফল আমরা পাবো, প্রতিদান শিক্ষার্থীরা আমাদেরকে দিবে। আমরাও এমনটাই প্রত্যাশা করি। জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাই, আমরা আমাদের প্রোগ্রামটা আজকে শেষ করব। আপনি সমসাময়িক বিষয়ে আমরা অনেক প্রশ্ন আমাদের ছিল, বাট দীর্ঘ আলোচনা আমাদের আজকে হয়েছে। আমরা সর্বশেষ আমরা জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে, বা যে সকল দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোনো মেসেজ রয়েছে কিনা? ইনোভা টকের এই আয়োজনটা নিঃসন্দেহে ভালো একটা ইনিশিয়েটিভ। আমি কয়েকদিন ধরেই এটা ফলো করি। বিভিন্ন গেস্টদেরকে নিয়ে এসে বিভিন্ন ওপিনিয়নগুলো তাদের ভিতর থেকে জানার চেষ্টা করা হয়। আমি যখন বিভিন্ন টিভি টক শোতে যাই তখন তো 3-4 জনকে নিয়ে যাওয়া হয়, একজন আরেকজনকে ব্লেম দেয়। এই জাতীয় বিষয়গুলো আমার কাছে মনে হয় যে এর চাইতে তরুণ প্রজন্মকে নিয়ে গিয়ে তাদের স্বপ্নগুলো কি, দেশকে নিয়ে কি ভাবে এবং ভবিষ্যৎকে নিয়ে কি ভাবছে, এটা নিয়ে বেশি চর্চা হওয়া উচিত। কিন্তু আমাদের ওই পুরাতন বন্দোবস্ত এবং টকশোর কাটতি বাড়ানোর জন্য যে শোগুলো করা হয়, এগুলোর ক্ষতিকর অনেক দিক আছে, দূরত্ব বাড়ায়। তো সেই জায়গা থেকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করি। দর্শকদের জন্য আমাদের আহ্বান হচ্ছে, আমরা যেহেতু স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করি, স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করতে গিয়ে আমাদের ছাত্র রিলেটেড যত প্রবলেমগুলো রয়েছে সেগুলোই আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়। আমরা মনে করছি এই দেশের যদি সত্যিকার অর্থে অগ্রগতি প্রয়োজন বা দরকার করতে হয়, তাহলে আমাদের প্রত্যেককেই একটা সম্পদে রূপান্তর হওয়া দরকার। এই মুহূর্তে আমাদের একাডেমিক সিস্টেমগুলো তেমন না, যেমনভাবে লেখাপড়া করলে আমরা আসলে এই সমাজের জন্য বোঝা হব না। এইখানে যুগান্তর পত্রিকায় কিছুদিন আগে, সপ্তাহখানিক আগেও দেখলাম 27,04,000 বেকার রয়েছে, রেকর্ডেড। আর রেকর্ডের বাইরেও প্রায় 40 লাখের কাছাকাছি বেকার বাংলাদেশে রয়েছে। এটা একটা বড় অভিশাপ। এই জায়গা থেকে আমাদের অনার্স মাস্টার যত পাশ করে লেখাপড়া শেষ করছে, তত বেকারের ফ্যাক্টরি তৈরি হচ্ছে। এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সফট স্কিল ডেভেলপ করা উচিত এবং ফার্স্ট ইয়ার থেকেই নিজেদের ক্যারিয়ারের সাথে প্লাস
কিছু আইডিয়া বা কিছু কোর্স করে রাখা দরকার, যেটা তার প্রফেশনাল লাইফে কাজে দিবে। পাশাপাশি আমরা যেহেতু হিউম্যান বিং, আমাদেরকে এই পৃথিবীতে ক্ষণস্থায়ীভাবে সৃষ্টি করা হয়েছে। আমরা আসার একটা সিরিয়াল জানি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আমাদের কাছে নাই। কে কখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব এটা জানি না, এজন্য প্রস্তুতি নেওয়া দরকার। চাকচিক্যতা এবং বস্তুবাদিতা যেন আমাদেরকে ঘ্রাও করে না ফেলে, এবং মানুষের এটা আসলে উদ্দেশ্য না। একটা পশু আর একটা মানুষের মধ্যে অনেক অনেক তফাৎ রয়েছে। এই তফাতের মূল জায়গাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাজমেন্টাল ক্যাপাসিটি দিয়েছে। হ্যাঁ, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জীবন আর মৃত্যু আর মাঝখানে তোমাদের একটা সময় আমি বেঁধে দিয়েছি। এটা এই কারণেই দিয়েছি যে আইয়ুকুম আহসানু আমালা, জানতে পারি যেন তোমরা কি আমল করো। এখানে প্রত্যেকটা বিষয়ের হিসেব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আর যুবক বয়সের ব্যাপারে আল্লাহর স্পেশাল প্রশ্ন সেদিন থাকবে। আল্লাহ রসুল বলছে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম এক পাও এগিয়ে যেতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো। আমাদের এই সময়টাতে একজন ভালো মানুষ হয়ে যেন আমরা গড়ে উঠতে পারি, এবং নিজস্ব ধর্মীয় অনুশাসনগুলো বেশি বেশি পালন করা দরকার। এবং যুবক বয়সে ধর্মচর্চা করে কোনো মানুষ ব্যর্থ হয় না, বরং ধর্মচর্চা করে একটা আত্মিক প্রশান্তি অন্তরের মধ্যে পাওয়া যায়। এবং প্রচুর পরিমাণে মেডিটেশন সেন্টার তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে। ইভেন কোয়ান্টাম মেথডের কোর্সগুলোতে গেলে দেখা যায় কত মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। আবার আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন জায়গায়, চায়নায় গিয়ে দেখেছি বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার তৈরি হয়েছে সেখানে। কারণ মানুষ একটা সময় গিয়ে হতাশ হয়ে পড়ে, বৃদ্ধ হয়ে যায়, শরীরের হাড় ক্ষয়ে যায়, যখন পায়ে আর শক্তি পায় না, তখন সে আসলে কি করবে বুঝতে পারে না। তখন সুইসাইডকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সুইসাইড স্কোয়াড তৈরি হচ্ছে জার্মান, জাপান, বিভিন্ন ওয়েস্টার্ন সোসাইটিগুলোতে। আসলে আমাদের জীবনের একটা শেষ পরিণতি আছে, এই পরিণতির জন্য আমাদেরকে একটু ভাবা দরকার। তরুণ সমাজকে বুঝতে হবে তার একাডেমিক লাইফের পাশাপাশি ইসলামকে শেখা দরকার, কোরআনকে শেখা দরকার, তার ধর্মকে চর্চা করা দরকার। এবং এগুলো শুধু কথার মধ্যে নিয়ে আসা না, প্র্যাকটিসিং মুসলিম হওয়া দরকার। কারণ আমাদের কথার মাধ্যমে আমাদের জাজমেন্ট হবে না, আমাদের জাজমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন করবেন কি আমল করি আমরা। আমাদের অনুরোধ থাকবে যদি আমরা স্কিলের সাথে মোরালিটি কম্বিনেশন করতে পারি, তাহলে সেটা হবে আমাদের বেস্ট একটা অর্জন। এবং এটা আমি বিশ্বাস করি যে মোরালিটি যদি কারো ভিতরে না থাকে, এডুকেশন উইদাউট মোরালিটি ইজ মোর ডেঞ্জারাস দেন আ লায়ন। মানে হিংস্র মানুষ তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন না, বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। দেশে আওয়ামী আমলে 240 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এগুলো যদি আমাদের দেশের 6 কোটি যুবকদের মধ্যে ভাগ করে দেয়া যেত, তাদের 5 লাখ টাকা করে এক একটা যুবককে দেয়া যেত, এগুলো দিয়ে তো তারা স্বাবলম্বী এন্টারপ্রেনিয়ার হতে পারতো। কিন্তু এটা নিয়ে তো তারা করে নাই। আর এই টাকাগুলো পাচার করে এখন স্বর্গরাজ্য তৈরি করছে, বিদেশে গিয়ে আলিশান জীবনযাপন করছে। কর্মীরা দেশে ঠিকই পড়ে আছে, জেল খাটছে, জুলুমের শিকার হচ্ছে। তাহলে এই নেতাগুলো হচ্ছে রাজনীতি করছে শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য। এই জায়গায় আমাদেরকে বোঝা উচিত, এই মানুষগুলো শিক্ষিত, বুয়েটে পড়াশোনা করছে, মেডিকেলে পড়াশোনা করছে। ডক্টর দীপু মনি, সে মেডিকেল স্টুডেন্ট, অথচ সে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটকৃত 1500 কোটি টাকা, অথবা সেখানে স্থায়ী স্থান কিনে বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ করার কথা। ভাড়া বিশ্ববিদ্যালয়, এখনও ভাড়া একটা বিল্ডিংয়ে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, পুরো টাকাটাই সে মেরে দিয়েছে। তো এই একটা শিক্ষিত মানুষ এভাবে ইমোরাল হয় কিভাবে, এত বেশি করাপ্টেড হয় কিভাবে? তার ভিতরে ধর্ম চর্চাটা নাই। এটা যদি না থাকে, মানুষের যে আস্থার জায়গাটা আমরা ফেরত পাবো না। আমার অনুরোধ থাকবে যে আমরা যেন প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ক্যাপাসিটি গ্রো আপ করি, স্কিল ডেভেলপ করি। পরিবর্তিত টেকনোলজি লেবার ইকোনমি থেকে কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে যাচ্ছি আমরা। এই ক্যাপিটাল ইকোনমিকে ধরতে পারি, সেজন্য দক্ষতা লাগবে। আর এই ইউটিলাইজেশন, ওয়েলথের ইউটিলাইজেশনের জন্য মোরালিটি ডেভেলপ করতে হবে আমাদের। তো প্রপার ডিসেন্ট্রালাইজ যদি হয়, ইউটিলাইজেশন যদি আমরা করতে পারি ওয়েলথের, আর আমাদের ভিতরে স্কিল থাকে, দেশ 2-3 বছরের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে। এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্টের এই সময়টা আমরা পাস করছি, যেখানে 65% ইয়াং ফোর্স আমাদের দেশে রয়েছে। এই সুবিধা আর 80-90 বছরের মধ্যে আর পাবো না। এই সময়টাতে ইয়াংদেরকে জেগে উঠতে হবে, স্টুডেন্টদেরকে জেগে উঠতে হবে। তারা যদি সামনের বাংলাদেশের স্টেক নিতে পারে, তাহলে একটি সমৃদ্ধের বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম। তিনি
ইসলামী ছাত্র শিবিরের বিগত দিনের কার্যক্রম এবং একই সাথে আগামী দিনের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের শিবিরের কী পরিকল্পনা রয়েছে, কী মিশন, কী ভিশন রয়েছে, সে সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমাদের আজকের এই পডকাস্টে আলোচনা করেছে। নিশ্চয়ই আমাদের পুরো অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ উপভোগ করেছেন। আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।